ওয়েল সো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2 এবং আমরা আজকে কথা বলবো গুগল অ্যাডস পার্ট 2 নিয়ে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমত গুগল অ্যাডস রান করার জন্য বা হচ্ছে গুগল অ্যাডসে প্র্যাকটিস করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এই টার্মগুলো নিয়ে কাজ করতে হবে। সো এগুলো নিয়ে করার জন্য আমাদের একটা কি লাগবে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে। কি লাগবে? গুগল অ্যাডস অ্যাকাউন্ট। সো এইখানে যারা আছেন সবার কি অ্যাডস অ্যাকাউন্ট আছে? নাই, ম্যাক্সিমাম। ওকে, ঠিক আছে। সো বর্তমানে যে জিনিসটা হয়, বর্তমানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করি। সেটা হচ্ছে আমরা আগে যখন ক্লাসে দেখাইতাম তখন আমরা র্যান্ডমলি যে কোনো অ্যাড্রেস, যে কোনো ফোন নাম্বার দিয়ে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম। বাট আপনি যখন এখন বাংলাদেশ থেকে যদি কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, সেক্ষেত্রে আপনার যেটা লাগবে অবশ্যই আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাড করা লাগবে, মানে পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে। অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন ওইখানে দিতে হবে। অ্যান্ড অবশ্যই ক্রেডিট কার্ডে মিনিমাম $10 থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। সো $10 থাকলে যেটা হবে, আপনি যখনই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সাথে সাথে তারা আপনার অ্যাকাউন্ট থেকে $10 কেটে নিয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন আবার অ্যাড রান করবেন তখন ওই $10 তারা দিয়ে দিবে আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমার তো ডুয়াল কারেন্সির কার্ড অথবা কোনো ক্রেডিট কার্ড নাই, সেক্ষেত্রে আমরা কি প্র্যাকটিস করব কিভাবে? সো এটা অল্টারনেটিভ হিসেবে আমরা আরেকটা কাজ করব। আমরা এইখানে আরেকটা ডিফারেন্ট জিমেইল লগ ইন করছি। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমাদের এই জিমেইলের আন্ডারে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট করবো। আই ডোন্ট নো এটাতে আসলে কতগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে। সো নর্মালি যেটা হয় যে আমার এই জিমেইল দিয়েই আসলে অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো দ্যাটস ওয়াই আমি দেখাইতে পারতেছি না এইটা দিয়ে, কারণ একটা জিমেইল দিয়ে যদিও এটা কোনো লিমিটেশন না, আমি চাইলে এটা দিয়ে খুলতে পারবো, বাট এটা আর করতেছি না কেন, কারণ আমি যদি একটু দেখাই এখানে খেয়াল করে দেখেন অনেকগুলো জিমেল মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, সো এগুলো আসলে লাইক মানে কাজের পারপাসেই তৈরি করা, এক একটা এক এক কাজের জন্য তৈরি করা। সো স্বাভাবিকভাবে একটা জিমেল দিয়ে আপনার, আবারও বলছি কোনো লিমিটেশনে, বাট তারপরেও হচ্ছে একটু মানে লিমিট রেখে আমি করার ট্রাই করতেছি। সো আই ডোন্ট নো এইটাতে কি অবস্থা। এটা তো আসলে হচ্ছে এইটাতে দুইটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। অ্যান্ড আমরা হচ্ছে মূলত আমি আপনাদেরকে দেখাবো এটাতে লাইভ যে এই মুহূর্তে যে অ্যাডগুলো আমি চালাইতেছি এগুলার রেজাল্ট কীরকম পাইতেছি, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে সবগুলো দেখবো। হ্যাঁ, সো আমরা যেটা করব সুইচ অ্যাকাউন্টে যাই এখান থেকে, আপনাদের যেহেতু না আপনারা ডিরেক্টলি সরি নট দিস ইজ, আমরা হচ্ছে যেটা করব ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা আছে। হ্যাঁ, সো আমরা এখানে যাব। এইখানে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এই যে এই ঝামেলাগুলো এখন আপনাদের কাছে আসবে। সো আমরা এখানে আসবো। এবার এখানে যেটা করবে সেটা হচ্ছে আপনার বিজনেসের একটা নাম দিতে হবে। সো ধরেন আমি জাস্ট আমার এতটুকু দিলাম। তারপরে তারা কি বলতেছে, তোমার বিজনেসের ফোন নাম্বার দাও অথবা অ্যাপ দাও অথবা তুমি কি করো, ডাউনলোড ওয়েবসাইট ইউআরএল দাও। সো এখন ভাই আমার তো কোনো ওয়েবসাইট নাই, তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ডামি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দেবেন। ঠিক আছে, সো আমি আপাতত আমার যে ওয়েবসাইট আছে পোর্টফোলিও ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে দিচ্ছি। সো আমরা এটা বসাইলাম। এখানে যে কোনো ওয়েবসাইটের ইউআরএল দিলেই হবে, আপনারা আমারটা দিবেন না, আপনারা দুনিয়ার যে কারোটা দিতে পারেন। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করব। না, এখানে কোনো ভেরিফিকেশনের কোনো কিছু নাই। সো তারপরে হচ্ছে তারা যেটা বলতেছে যে ভাই তোমার বিজনেসটা কি, তারা নিজেরাই আমার অলরেডি এদের এআই যেটা করছে এটা একটু স্টাডি করে আমার সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ফেসবুক, লিঙ্কডইন, দেন ইনস্টাগ্রাম সব কিছু এখান থেকে নিয়ে নিচ্ছে। সো কোনো সমস্যা নেই, আমি জাস্ট নেক্সটে ক্লিক করতেছি। আমার কাজ হইতেছে মূলত এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, উদ্দেশ্য হচ্ছে এইটা। সো আমি এটা স্কিপ করে দিচ্ছি। এখান থেকে স্কিপ করার পরে এখান থেকে তারা বলতেছে কোনো একটা ক্যাম্পেইন তুমি রান করো, দরকার নাই। আমরা এখান থেকে এটাকে কি করবো,
স্কিপ করব, এখান থেকে আমরা এটাকে স্কিপ করব, লিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে এই যে এখানে হচ্ছে মূলত কান্ট্রি কি দেওয়া আছে, বাংলাদেশ। সো যেটা বলছিলাম, আপনি যদি বাংলাদেশ রাখেন সেক্ষেত্রে বাংলাদেশ রাখলে দিস ইজ ম্যান্ডেটরি যে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার মানে কার্ড অ্যাড করতে হবে। সো আপাতত আমাদের তো দরকার শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক না। সো আমরা যেটা করব, ধরেন আমি এখানে লিখলাম কলকাতা স্ট্রিট অ্যাড্রেস বা স্ট্রিট অ্যাড্রেস লিখি, তাহলে হয়তো বা কলকাতা স্ট্রিট অ্যাড্রেস আমি লেখার পরে আমরা এখান থেকে একটা অ্যাড্রেস পাইতেছি, আই ডোন্ট নো এটা কি আসলে, এটা কার অ্যাড্রেস আমি জানি না। সো আমরা এখান থেকে ধরেন এইটাই নিয়ে নিই, হ্যাঁ এইটা পাইছি। সো আমরা এটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে বাংলাদেশের জায়গায় আমরা দিয়ে দিব কি, ইন্ডিয়া। সো আমরা যদি একটু ইন্ডিয়া খুঁজি, এখানে কোথায় আছে, এই যে ইন্ডিয়া। সো এবার এখানে কি দেওয়া আছে, ইন্ডিয়া টাইম, ওকে এই সমস্যা নেই। তারপরে এখানে কারেন্সিও ম্যান্ডেটরি চেঞ্জ করতে হবে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দিস ইজ দ্য অনলি থিং যেটা আপনি ইন ফিউচার আর কখনোই চেঞ্জ করতে পারবেন না, সেটা হচ্ছে কারেন্সি। গুগল অ্যাডস অ্যাকাউন্টের একবার যেই কারেন্সিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, সেই কারেন্সি আর ইন ফিউচার কখনোই আপনি চেঞ্জ করতে পারবেন না। এই অ্যাকাউন্টের কারেন্সিটা চেঞ্জ করতে পারবেন না। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই অবশ্যই ভবিষ্যতে তো আমি গুগল অ্যাডস রান করব এবং আমার অ্যাডস অ্যাকাউন্ট থেকে রান করব, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে আপনি জাস্ট আরেকটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সেটা তো অবশ্যই আপনার ইনফরমেশন বাংলাদেশ রেখে, কারেন্সি বিডিটি অথবা ডলার রেখে, আমরা এখানে ডলারই রাখি, বিডিটি রাখি না। সো ডলার রেখে বাংলাদেশি টাইম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এইটা কেন আমরা কারেন্সি চেঞ্জ করতেছি না বা হচ্ছে পারবো না ইন ফিউচার, দেখেন এটা আমরা প্র্যাকটিস পারপাসে করতেছি। সো এটা নিয়ে আমাদের কিন্তু এমন না যে আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ভবিষ্যতে অ্যাড রান করবো, এটা অনলি ফর প্র্যাকটিস পারপাস। বাট যেটা থেকে অ্যাড রান করবো এটা ডিপেন্ড করে যদি ক্লায়েন্ট হয়, ক্লায়েন্ট যদি কাজ করাতে চায় সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কখনোই নিজের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে যাবেন না, যদিও ক্লায়েন্ট আপনারে বলবেও না যে তুমি তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে করো। কারণ কি, তার দরকার ডেটা। একটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করার পরে যেই ডেটাগুলো আসতেছে, এই ডেটাগুলো কিন্তু ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই থাকে। এই ডেটা নিয়েই তো সবাই মার্কেটিং করে, ঠিক না। সো আলটিমেটলি পরবর্তীতে যখন ওই ব্যক্তি আবার রিমার্কেটিং করতে যাবে, সে কি আপনারা আবার খুঁজবে যে ভাই তুমি তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আবার রিমার্কেটিং করো না। সো সে কি করবে, তার অ্যাকাউন্ট থেকেই করবে, সে জাস্ট তার অ্যাড অ্যাকাউন্টের ভেতর থেকে আপনাকে কি করবে, একটা অ্যাক্সেস দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে এটার কারেন্সি রাখবো হচ্ছে কি ইন্ডিয়ান রুপি। সো ইন্ডিয়ান রুপি অপশনটা কই আছে, এই যে এখানে আছে। আমরা ইন্ডিয়ান রুপি দিলাম, ইন্ডিয়ান রুপি দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা জাস্ট একটু অপেক্ষা করব। এখানে হচ্ছে পেমেন্ট প্রোফাইল, এগুলো আমরা চেঞ্জ করব। ক্রিয়েট এ নিউ পেমেন্ট প্রোফাইল। আপনারা এখানে দেখেন অর্গানাইজেশন ঠিক আছে, অর্গানাইজেশনের একটা নাম দেন। সো আপনারা যে কোনো অর্গানাইজেশনের নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো ধরেন আমি অর্গানাইজেশনের নাম দিলাম আমার নিজের নাম, ঠিক আছে। ওকে, লিগ্যাল নেম কোনটা, অর্থাৎ যেই নামে তোমার ট্রেড লাইসেন্স করা আছে এরকম। সো আমার তো আসলে কিছুই নেই এখানে, বাস আমরা র্যান্ডমলি দিয়ে রাখতেছি। স্ট্রিট অ্যাড্রেস আমরা যেটা কপি করে রাখছি এটা দিয়ে দিলাম এখানে, কলকাতা। তারা অলরেডি নিয়ে নিছে, যদি না নিত একটু আপনাকে খুঁজে খুঁজে বাইর করতে হতো, ঠিক আছে। হ্যাঁ, আমি বলি লিগ্যাল নেম, আমাদের তো ট্রেড লাইসেন্স করা আছে, মানে আমাদের বিজনেসের নেমটা ইউজ করবেন। যদি আপনি অথেন্টিক ওয়েতে করতে চান, অথেন্টিকই তো করব, হ্যাঁ, তাইলে তো আপনি বাংলাদেশ দিয়েই করবেন, এন্ড কার্ডে $10 রেখেই করবেন। এন্ড কার্ডে ডুয়াল কারেন্সি কার্ড अवेलेबल আছে, তো ওইভাবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। না, অনেকেরই ধরেন ডুয়াল কারেন্সি আছে, বাট এই মুহূর্তে সে কোনো কাজ করবে না। সো সেই ক্ষেত্রে অনেকে প্র্যাকটিস পারপাসে এটা করতে পারে আর কি। হ্যাঁ, সো আপনার ক্ষেত্রে তাহলে আপনার যে স্ট্রিট অ্যাড্রেস, বাংলাদেশের যে ঠিকানা আপনার কোম্পানির, সেই বিষয়গুলো এখানে বসায় দিলেই হবে। হ্যাঁ, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, করলাম। তারপর হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। আমরা এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন ক্রেডিট ও ডেবিট কার্ড, যারা অ্যাড করবেন তারা ক্রেডিট ও ডেবিট কার্ড দিবেন। পে উইথ নেট ব্যাঙ্কিং, আর একটা হচ্ছে পে উইথ ব্যাঙ্ক ট্রান্সফার। সো আমরা পে উইথ নেট ব্যাঙ্কিং এটাতে ক্লিক করব। এটা ম্যানুয়াল প্রিপে। সো তারা বলতেছে একটা প্রিপে অ্যামাউন্ট দাও। এখন তো আর আমার এখান থেকে কোনো টাকা নেওয়ার কোনো সম্ভাবনা নেই, যত মন চাই তত দিব, ঠিক আছে। আমি দিলাম 5,000 টাকা, মানে 5,000 রুপি। হ্যাঁ, দেওয়ার পরে কন্টিনিউতে দেন আই এগ্রি। এইখান থেকে আমরা নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার পরে আমরা সাবমিটে ক্লিক করব। হ্যাঁ,
করলাম, করার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে আবার সাবমিটে একটু ক্লিক করে দেখি কি আসে। ওকে, ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাক্টিভেটেড। সো আমাদের যা উদ্দেশ্য ছিল, মানে আমাদের যে মেইন গোলটা ছিল সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটা আমরা করে ফেলতে পারছি। দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? সো এইবার আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকেই আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করা থেকে শুরু করে আমরা ওকে ব্যাক টু কারেন্ট সেটআপ, আমরা যদি এইটাতে যাই, স্যার এটা কি আমরা ইন্ডিয়া দিলাম জন্য রুপিটা চেঞ্জ করলাম, মানে হ্যাঁ মানে রুপি যদি আপনি না দেন সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা ক্রিয়েটই করতে দেবেন। ইউএস ডলার রাখলে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভিটি হবে না আপনার, ঠিক আছে? সো এইবার আপনার কাজ কি? আপনার কাজ হইতেছে এখান থেকে মূলত কিওয়ার্ড রিসার্চ করা, বা মূল কথা অ্যাডের যত কাজ আছে আপনি সব এখান থেকে প্র্যাকটিস করবেন। বাট ভবিষ্যতে যখন ধরেন আপনি আবার নিজের জন্য অ্যাড রান করবেন অথবা আপনার কোনো ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবেন, তখন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে না। তখন আপনি জাস্ট কী করবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে সেটার মধ্যে অথেন্টিক সকল ইনফরমেশন দিয়ে করবেন, ঠিক আছে? বাট এখন তো আমার প্র্যাকটিস করা লাগবে, আর প্র্যাকটিস করার জন্য তো আমি $10 খরচ করবো না। ইভেন ধরেন আমার কাছে কার্ডও নাই, তো আমি কোত্থেকে দিব? সো দিস ইজ ওয়াই আমরা এই টেকনিকটা অবলম্বন করছি, হ্যাঁ। অ্যান্ড ভবিষ্যতে এমনও হইতে পারে যে ধরেন বাংলাদেশ থেকে যেরকমটা এখন এইটা ব্যান্ড করে দিছে। কেন ব্যান্ড করে দিছে? ধরেন আমি নিজে 4-5 হাজার স্টুডেন্টে শিখাইছি 2 নাম্বার ইউয়ে যে ভাই তুমি কি করবা, এইভাবে এইভাবে করবা, কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই। সো পোলাপাইন করছে, এরকম হাজার হাজার লাখ লাখ পোলাপাইন এটাতে অ্যাকাউন্ট করছে। এখন গুগল দেখতেছে কিরে ভাই সবাই অ্যাড অ্যাকাউন্ট করতেছে, আজ পর্যন্ত কারোর কাছ থেকে একটা টাকা আমি পাইলাম না, তো ওদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমার লাভ কি? ঠিক না? ওদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তার আমার কোনো লাভ নাই। সো তো কি করলো, বাংলাদেশ থেকে বললো যে তোমার যদি অ্যাড অ্যাকাউন্ট করতে এতই মনে চাই তাহলে আমার টাকা দিয়ে করো, কারণ এই $10 কিন্তু ডিপোজিট, এটা আমি তোমার থেকে নিতেছি না। তুমি যে আসলেই এইখানে কাজ করবা এটার গ্যারান্টর হিসেবে বা গ্যারান্টর হিসেবে আমি এটা নিতেছি। এখন তখন আমরা কি করলাম ভাই, তখন আমরা যেটা করলাম সেটা হইতেছে যে ভাই তুমি আমার যেহেতু বাংলাদেশ থেকে দিবে না, আমি ইন্ডিয়া চলে যাবো। হ্যাঁ, সো আবার ভবিষ্যতে যখন ইন্ডিয়াও বন্ধ করে দেবে কোনো কারণে, ইন্ডিয়া বন্ধ করলেও করবে বাংলাদেশের কারণেই, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে যেটা হবে তখন আমরা আবার ধরেন পাকিস্তান বা অন্য কোনো দেশে চলে যাবো। স্যার আমি যখন আমার যে নিজের পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করছি তখন ওটা প্রবলেম দেখা দিচ্ছে। পরবর্তীতে আমি আরেকটা জিমেইল করছিলাম ওই যে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাসের সময়, তখন ওইটাতে পুরা বাংলাদেশ পুরা নিয়ে নিছে, ওখানে সমস্ত ডিটেইলস। তখন পর্যন্ত আপনার কপালটা ভালো ছিল, এখন আর কোনো সম্ভাবনা বেশি নেই। দিন না, 2 মাস হয় নাই। এখন আর কোনো সম্ভাবনাই নেই, হ্যাঁ, বাংলাদেশ থেকে নেওয়ার আর কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আমরা যখন শিখছিলাম তখন তো আমি মেবি মনে পড়তেছে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট বাংলাদেশ দিয়েই করছেন। হ্যাঁ আমরা দিয়ে করছি। আছে। হ্যাঁ, ওইটা থাকলে তো হইছি। যেমন আমার এইটার আন্ডারে যত অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশ দিয়ে তৈরি করা। আচ্ছা, এই যে এইখানে যে ভাই আপনি দেখতেছেন যে অনেকগুলো অ্যাকাউন্ট, হ্যাঁ। এটা কিভাবে আনলেন? আপনি জাস্ট গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। এই যে আমি ধরেন এইভাবে লিখে সার্চ করলাম ads.google.com অথবা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? লেখার পরে এই যে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরেই তারা আপনাকে দেখাবে যে কোন অ্যাকাউন্ট দিয়ে তুমি লগ ইন করতে চাইতেছো। আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তখন এই অপশনটা আসবে, কিন্তু আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে ডিরেক্টলি ঢুকে যাবে এটার মধ্যে, ঠিক আছে? এখন যেটা হচ্ছে স্যার এখানে মনে করেন যে আমার যেটা হয়েছে এখন কার্ড ছাড়া মানে কোনো ক্যাম্পেইন ক্রিয়েটই করা যায় না আমার নিজের পার্সোনাল, কিন্তু আমার আরো 2টা জিমেইল যেটা আছে ওটা দিয়ে আমার করা সম্ভব হয়। এটাই তো বললাম, ওই আপনার যেই 2টা দিয়ে করা সম্ভব হইতেছে আপাতত ওইটা দিয়ে প্র্যাকটিস চালান। যেই দিন আপনি চিন্তা করবেন যে আপনি অ্যাড রান করবেন ওই দিন তো আর কার্ড ছাড়া কোনো বিকল্পও নাই, সো ওই দিন কার্ড দিয়ে অ্যাড রান করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আপাতত আমরা যে অ্যাকাউন্টগুলো ছিল হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে না, ওই টুলবারই আসে না, খালি আসে ফার্স্ট ক্যাম্পেইন, মানে ওই অপশন ওইটা আপনার প্রপারলি সবটা করা হয়ই নাই, এই জন্যই অপশনটা আসে নাই। হ্যাঁ, সো আমাদের এখানে দেখেন আমরা তো এটা মাত্র তৈরি করছি, ঠিক না? সো এখানে কি টুলস আসছে, টুলস থেকে আমরা যদি এখানে আগে তো স্যার টুলস এগুলো সবই আসছে, মানে এখন আপনার মানে আমাদের বলতাছে যে আগে ক্যাম্পেইন রান করতে হবে তারপর ওগুলো আসবে। বাদ দেন, তাহলে আরেকটা করে ফেলেন আজকে যে বাসায়, শেষ কাহিনী খতম। একটা জিমেল দিয়ে তো মাল্টিপল করা যায়, সমস্যা। টেকনিক হইছে কি যে ফোনে যে অ্যাপ আছে না গুগল অ্যাডস এর অ্যাপ আমি মানে ইনস্টল করছি প্লে স্টোর থেকে, তারপর বিলিং মানে ক্যাম্পেইনের ওই বিলিং পর্যন্ত গেছি, মানে পেমেন্ট পর্যন্ত, তারপর ওইখান থেকে আবার ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করে আবার মানে ল্যাপটপ দিয়ে দেখছে, ই করছি, আবার ঠিক হয়ে গেছে। এটা হলো লোভ দেখানো আর কি। হ্যাঁ, মানে ওরা লোভ দেখাইছেন যে আমি বিলিং, ওই যে
আমাদের অনেক সময় যেটা হয়েছে, যদি এটা আমার জন্য অ্যাপ্লিকেবল হয় না, অনেকের ক্ষেত্রেই লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। লিঙ্কডইন কিন্তু প্রচুর সাসপেন্ড করে, হ্যাঁ। প্রায় হচ্ছে 3-4 মাস আগে আমার প্রায় 9 বছরের পুরাতন অ্যাকাউন্ট লিঙ্কডইন সাসপেন্ড করে দিয়েছে, হ্যাঁ। তো আমি পরবর্তীতে মানে ওরা আমাকে অনেকবার নোটিফাই করছে এই বিষয়টা, যে আমরা যেহেতু ক্লাসে দেখাই, সো প্রচুর পরিমাণে ডিভাইস চেঞ্জ করি। ধরেন আমাদের এই ফেসবুক যে কোন দিন সাসপেন্ড করে দেয় এটাই বলাটা টাফ, কারণ প্রত্যেক দিন 3টা ক্লাসে 3টা পিসিতে আমি লগ ইন করতেছি। আমার অফিসের পিসিতে লগ ইন, বাসার পিসিতে লগ ইন, আমার মোবাইলে লগ ইন। সো ও তো নিজেই কনফিউজড হয়ে যেতেছে, এটা কি আসলে মানুষ, হ্যাঁ, নাকি বট। সো এখন লিঙ্কডইন আবার এই জায়গাগুলোতে খুব বেশি রেস্ট্রিক্টেড। সো সাসপেন্ড করে দেওয়ার পরে সো যেটা হয়েছে, বিশেষ করে যাদের নতুন লিঙ্কডইন, যে ধরেন 3 মাস 4 মাস 6 মাস হয়েছে খুলছে, সো তারা একটা টেকনিক অবলম্বন করছে। ওই লিঙ্কডইনের আমাদের যে একটা কমিউনিটি আছে, লিঙ্কডইন বাংলাদেশ বা লিঙ্কডইন হেল্প বাংলাদেশ, সো এখানে দেখলাম ম্যাক্সিমাম ছেলেপেলারা কি বলে যে ভাই লিঙ্কডইন অ্যাকাউন্ট কেমনি ফেরত নিয়ে আসবেন, আপনি লিঙ্কডইনকে তো মেইল করার অপশন আছে, ওদের সাথে মেইলে কনভারসেশন করা যায়। সো আপনি মেইলে লিখবেন যে আমি আজকে যদি তুমি আমার অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দাও, তাহলে আমি কালকে থেকেই তোমার যে পেইড ভার্সন আছে এটা ইউজ করা শুরু করবো। হ্যাঁ, এইটা বলাতে অনেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট লিঙ্কডইন ফেরত দিয়ে দিছে। হ্যাঁ, যে ওই চিন্তা করছে কি যে এই ব্যক্তিরা মনে হয় এখন থেকে টাকা পয়সা খরচ করবে, আইনা এরপরে আপনি ভাই খরচ করেন বা না করেন, আপনি মানে ওদের রুলস মাইনা চলেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আমাদের ক্লাসের ভিতরে 3-4 জনের হয়ে গেছে রানিং অবস্থা হঠাৎ করে। এটা অনেকেরই বর্তমানে লিঙ্কডইন অনেক বেশি রেস্ট্রিক্টেড। লিঙ্কডইন জিনিসটা অনেক সেন্সিটিভ, হ্যাঁ। অ্যান্ড লিঙ্কডইন কিন্তু মানে প্রচুর পরিমাণে আইপি ট্র্যাক করে। যে ধরেন আপনি যদি একবার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, এরপরে দেখা গেছে ওই নামে ওই মানে আর কোনো কিছুই তারা নিতে চায় না, ওই আইপিতেই যে কোনো অ্যাকাউন্ট খুলে সাসপেন্ড করে দেয়, মানে এই ধরনের ঝামেলা করে। মোবাইল তো আমরা বিভিন্ন মোবাইলের সমস্যা নেই, মোবাইলে কোনো সমস্যা নেই, আপনি মোবাইলে লগ ইন রাখেন প্লাস কোনো কম্পিউটারে লগ ইন রাখেন, সমস্যা নেই। বাট এটার জন্য মানে ঘন ঘন চেঞ্জ না হয়, তাইলে হবে। কম্পিউটারে অন আছে বাট কম্পিউটারে থাকবে। মোবাইল তো আমরা এখন এই যে ওয়াইফাই ইউজ করতেছি, ইন্টারনেট আইপি নিয়ে ওর কোনো সমস্যা নেই, সমস্যা নেই। ডিভাইসের নিয়ে হ্যাঁ, ডিভাইস আইপি নিয়ে সমস্যা, যে আপনি একই অ্যাকাউন্ট বিভিন্ন ওই ফাইবারের মতো সোজা কথা, আপনি যদি একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইস থেকে লগ ইন করবেন, তখন ওর কাছে এটা সাসপিশিয়াস মনে হয় যে এই ব্যক্তিটা মনে হয় আসলে মানে মানে ওই অথেন্টিক মালিক না, এটা হয়তো অন্য কেউ লগ ইন করতেছে, তখন হচ্ছে ওইটা মানে সাসপেন্ড করে দেয় আর কি। হ্যাঁ, ওকে। সো এইটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে প্রথমত যাব অ্যাডমিনে। অ্যাডমিনে যাওয়ার পরে আমরা যদি একটু এখানে দেখি, আমরা এটা ডিসকাস করি। অ্যাড অ্যাকাউন্ট থেকে করলে তো আমাদের আবার করতে হবে না, না? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে বললেন যে অন্য মানুষের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে আমাদের, তখন তো হ্যাঁ। আবার নতুন না, তখন তো আর আপনার অ্যাড অ্যাকাউন্ট মানে আপনার তো ডিরেক্টলি যেটা হবে, যেমন আমার এখানে যেটা আসছে, হ্যাঁ, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ধরেন এই যেমন আমার সরি এখানে না, এখানে যদি আমরা দেখি, এই যে এইটা কিন্তু আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। সো উনি কি করছে, ওনার অ্যাড অ্যাকাউন্টের ভেতর থেকে আমাকে একটা অ্যাক্সেস দিয়ে দিছে, তখন এটা আমার এখানে ডিরেক্টলি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। অর্থাৎ সে যখন অ্যাক্সেসটা দিছে, তখন আমার কাছে একটা মেইল আসছে যে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে তোমাকে কি করা হয়েছে, একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে, যেটা আমরা এখন শিখবো। হ্যাঁ, ওকে। সো আমরা যেটা করবো এই কি বলে এটাকে অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পরে প্রথমত আপনারা অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই অ্যাকাউন্টের ডিফল্টভাবে এটা একটা আইডি থাকে, হ্যাঁ, মানে এরকম একটা আইডি থাকে। সো আপনাদের আইডিটার জায়গায় যে নামটা আছে আপনারা আপনাদের নামটা অ্যাড করে দেবেন, এটা হচ্ছে প্রথম কাজ। হ্যাঁ, অ্যান্ড এইখান থেকে কিন্তু এখন আর কি করতে পারবেন না, কি বলে এটাকে টাইম জোন চেঞ্জ করতে পারবেন না, বা হচ্ছে একটু আগে যেটা বলছিলাম কারেন্সি আপনারা কখনোই চেঞ্জ করতে পারবেন। সো এইখানে আসলে আর তেমন কোনো কাজ আপাতত আপনাদের করতে হবে না, সেটা হচ্ছে শুধুমাত্র এখান থেকে কি করব, আমরা নামটা চেঞ্জ করে নেব। শুধুমাত্র আইডিটা এখানে দেওয়া থাকতে পারে, সো আইডির জায়গায় আমরা কি করব, নামটা, কারণ আইডি মনে রাখা কিন্তু অনেক টাফ। যে ধরেন 10টা অ্যাকাউন্ট আছে, এখন কোনটা যে কোন আইডি, সো এটা বোঝার জন্য আমরা মূলত প্রথমত নামটা করব। তারপর আমরা একটু প্রেফারেন্সে যদি যাই, দেখি এখানে আসলে কি আছে। ওকে, নাম্বার ফরম্যাট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে তেমন কোনো কিছু নাই, আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাব। এই অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে ওই যে একটু আগে যেটা বলছিলেন আপু, সেটা হচ্ছে অন্য কারো অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা অ্যাক্সেস দিতে চাই সেক্ষেত্রে কীভাবে দিতে পারি, বা নিতে চাইলে কীভাবে নিতে পারি। সো আমরা যেটা করব, প্লাস আইকনে যাব,
এবার যাকে আমরা অ্যাক্সেস দিতে চাই তার ইমেলটা এখানে দেব। সো ধরেন কোনো ক্লায়েন্ট যদি আমাকে অ্যাক্সেস দিতে চায়, এক্সাম্পল স্বরূপ আমার এই মেইলে আমি অ্যাক্সেসটা দিতে চাচ্ছি, হ্যাঁ। সো আমরা কি করব, তাকে আমাদের মেইলটা দিয়ে বলবো ভাই তুমি এখানে আমার মেইলটা দাও, দিল। দেওয়ার পরে অ্যাক্সেসটা এক্সপায়ার্ড হবে কখন, বিশেষ করে ধরেন ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে, ক্লায়েন্ট কিন্তু সারা জীবনের জন্য আপনাকে হায়ার করবে না, ঠিক না? ক্লায়েন্ট একটা স্পেসিফিক টাইমের জন্য আপনাকে হায়ার করবে, 1 সপ্তাহের জন্য হায়ার করতে পারে, 15 দিনের জন্য হায়ার করতে পারে, হ্যাঁ, তারপরে হয়তো 1 মাসের জন্য হায়ার করতে পারে, এরকম মানে করে থাকে আর কি। তো এখানে দেখেন তারা বলতেছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনি যদি চান যে আগামী 5 তারিখ পর্যন্ত এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেসটা আমি দিয়ে রাখতেছি, অর্থাৎ আগামী 1 সপ্তাহ তোমার সাথে আমি কাজ করতে চাই, সো অ্যাক্সেসটা দিয়ে রাখলাম। আর নেভার থাকা মানে কি, যে এটা আমি যদি রিমুভ না করি ততদিন পর্যন্ত এটার অ্যাক্সেসটা থেকে যাবে, ঠিক আছে? ওকে, এটা রাখলাম আমরা। তারপরে হচ্ছে এইখানে এটা নিয়ে আই থিঙ্ক আমাদের সবার একটা টুকটাক আইডিয়া আছে যে এটা আমরা সব জায়গায় দেখি। আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেছি, ওয়ার্ডপ্রেসে ইউজার দেওয়ার কিছু সিস্টেম ছিল না, যে কাউকে যদি ওয়ার্ডপ্রেস থেকে অ্যাক্সেস দিতে চাই আমরা কি তাকে ডব্লিউপি অ্যাডমিনের ইউজার নেমের পাসওয়ার্ডটা দিয়ে দিই? বলেন তো না, আমরা কি করি, ওয়ার্ডপ্রেসের ভেতরে ঢোকার পরে ইউজার নামক একটা অপশন আছে, ওইখানে যাই, এবার তাকে ওইখান থেকে একটা অ্যাক্সেস আলাদা করে প্রোভাইড করি। অ্যান্ড এই জিনিসটা এখানে বলা হচ্ছে, সেমটা আমরা ফেসবুকে যেরকম দেখি। ফেসবুকে একটা সময় ছিল কি, একটা সময় ছিল অ্যানালিস্ট, তারপর হচ্ছে মডারেটর, এডিটর, অ্যাডভার্টাইজার অ্যান্ড অ্যাডমিন, এরকম কিছু অ্যাক্সেসের নাম ছিল। বর্তমানে এগুলো আর নাই, বর্তমানে এগুলো চেঞ্জ হয়ে গেছে। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এই জিনিসগুলো কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটা এখানে আসছে যে ভাই তুমি যে তাকে অ্যাক্সেসটা দিবা, তুমি তাকে কিসের অ্যাক্সেস দিবা? ইমেল অনলি যদি এই অ্যাক্সেসটা দেন, সে ব্যক্তি কি করতে পারবে, শুধুমাত্র রিপোর্ট দেখতে পারবে, আর কিছুই সে করতে পারবে না। আপনি যদি বিলিং ইনফরমেশন দেন, সেক্ষেত্রে সে কি করতে পারবে, বিলিং ইনফরমেশন দেখতে পারবে প্লাস এডিট করতে পারবে। আপনি যদি তাকে রিড অনলি দেন, সেক্ষেত্রে সে ক্যাম্পেইন দেখতে পারবে, ক্যাম্পেইনে কোনো ধরনের এডিট করতে পারবে না, রিপোর্ট দেখতে পারবে, রিপোর্ট এডিট করতে পারবে, ইমেল ইউজার অ্যাড করতে পারবে, হ্যাঁ। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলে সে সব কিছু করতে পারবে, শুধুমাত্র একটা কাজ করতে পারবে না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কাউকে এখান থেকে বের করা বা হচ্ছে এইটাতে অ্যাড করা, এগুলো করতে পারবে না। আর অ্যাডমিন তো আমরা সবাই জানি উনি হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিই, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিই, ঠিক আছে? আর যদি হচ্ছে আপনার আমি নিজেই মালিক হই, তাহলে তো আমার অ্যাডমিন। আর অনেক সময় ক্লায়েন্টরা ধরেন, আমরাও ক্লায়েন্টকে প্রেফারই করি যে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, আমাকে তুমি কি করো, এই আমরা যেটাকে এডিটর বলি অন্যান্য প্ল্যাটফর্মে, ওই এডিটরটাই হচ্ছে এই প্ল্যাটফর্মে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস বলা হয়। সো এবার কি হবে, ধরেন আমি আমার যেহেতু আমারই অ্যাকাউন্ট, সো আমি এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিলাম, দেওয়ার পরে সেন্ড ইনভাইটেশন, এটাতে ক্লিক করলাম। তারপরে তারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চাইবে আমার এখানে। ওকে, সো আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়ার পরে থ্যাঙ্কস ফর, আমরা এবার যদি আবার সেন্ড ইনভাইটেশনে পাঠাই, এবার দেখেন এখানে আমরা তাকে হচ্ছে পেন্ডিং আছে এটা। অ্যান্ড আমরা যদি দেখি এখানে অ্যাডমিন অ্যাক্সেস নেভার এক্সপায়ার্ড, কত তারিখে ইনভাইট করছি, স্ট্যাটাস অ্যাওয়েটিং রেসপন্স, অ্যান্ড এখানে একটা অপশন আছে রিভোক, অর্থাৎ আমি যদি চাই এটাকে আমি কি করতে পারবো, এখান থেকে রিভোক করতে পারবো। রিভোক করতে পারবো মানে কি, সরাই ফেলতে পারবো, যে কোনো টাইমে আমি এটা সরাই ফেলতে পারবো। সো এইবার আমি যদি আমার ওই যে অ্যাকাউন্টে অ্যাক্সেসটা দিছি এই অ্যাড অ্যাকাউন্টে যাই, লাইক ধরেন ক্লায়েন্ট আপনাকে দিছে, তখন আপনার কাছে এই যে এরকম একটা মেইল আসছে, কিন্তু অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস গুগল অ্যাডস। অ্যান্ড আমরা যদি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করি, এবার ডিরেক্টলি ওই অ্যাকাউন্টে আমার কি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে, হ্যাঁ। আমি যদি কন্টিনিউতে দিই, এবার আমি চাইলে কি করতে পারবো, এই অ্যাড অ্যাকাউন্টটা থেকে যত ধরনের ক্যাম্পেইন আছে সব কিছুই রান করতে পারবো আর কি, ঠিক আছে? এই যে দেখেন আমার 7747, অ্যান্ড আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, এখানে কত ছিল, 7747। ক্লিয়ার বিষয়টা সবাই? ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, কাউকে অ্যাক্সেস দেওয়ার যে বিষয়টা থাকে সেটা নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ। অ্যাড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করা যায়? ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করা যায়? ডিলিট করতে পারবেন না, এই অ্যাকাউন্টগুলো ডিলিট করা যায় না, হ্যাঁ। স্যার ওরা যে দেখে এমনটা, এটা কি শুধু দেখে যে গুগলে কত টাকা অ্যাড রান করলো সেটার উপরে ডিপেন্ড করে, নাকি হচ্ছে পুরো টোটাল এই কার্ড থেকে কত? না 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 না, আপনার কার্ড,
আপনি আজকে গেছেন ধরেন শপিং করতে, 50,000 টাকা শপিং করছেন, এটা দিয়ে গুগলের কি কাজ? এটা তো আপনি আপনার টাকা খরচ করছেন। ও দেখবে এই কার্ড থেকে গুগল বা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে টোটাল কত ডলার বার্ন করা হয়েছে, ঠিক আছে? সো এবার যদি আমরা একটু রিলোড দিই তখন দেখবেন এটা কি হয়ে যাবে, এখানে অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক না? এবার এখানে দুইটা অ্যাডমিন আছে, হ্যাঁ। সো এইভাবে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, যে কাউকে অ্যাক্সেস দেওয়া নেওয়া এই কাজগুলো করতে পারি আর কি, হ্যাঁ। ওকে, সো আমাদের কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের কাছে এখন একটা অ্যাড অ্যাকাউন্ট আছে যেটা দিয়ে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেও শিখবো। যদিও এটা দিস ইজ নট ম্যান্ডেটরি যে আপনাকে আসলে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই হবে, হ্যাঁ। সো তারপরেও আপনারা চাইলে করে রাখতে পারেন। ম্যানেজার অ্যাকাউন্ট আসলে আমরা কেন করি, ম্যানেজার অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে যে এটা কাইন্ড অফ একটা এজেন্সির মতো, হ্যাঁ। যে থাকে না যে ধরেন ভাই আমার একটা অ্যাড অ্যাকাউন্টের বা আমার 5টা কোম্পানি, যেমন আমাদের ধরেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ, আমাদের এটার মাদার কোম্পানি কিন্তু ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ। ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের আন্ডারে আমাদের অনেকগুলো কনসার্ন আছে, লাইক ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ ক্লিপিং পাথ, দেন হচ্ছে আপনার ব্রাইট স্কিলস, ক্রিয়েটিভ জুনিয়র্স, হ্যাঁ। এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আমাদের আছে। সো এখন আমি কি করতে পারি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি যেটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্ট। এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে অন্যান্য যেই সকল কোম্পানিগুলো আছে সেগুলোকে অ্যাড করে রাখতে পারি। অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমার কি করার দরকার নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, ঠিক আছে? সো একটা ম্যানেজার অ্যাকাউন্ট মানে একটা ছাতার নিচে সবগুলোকে নিয়ে আসা। সো এটা আমরা পরবর্তীতে করা শিখবো। তাহলে মানে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছি, এবং এখান থেকে যত ধরেন একটা ক্লায়েন্ট আপনারে এক্সাম্পল স্বরূপ একটা ক্লায়েন্টেরই 3টা ওয়েবসাইটের কাজ দিয়েছে। সো 3টা আলাদা আলাদা এখান থেকে খুঁজা না গিয়ে আপনি কি করতে পারবেন, একটা ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, ওইটার আন্ডারে 3টা অ্যাকাউন্ট থাকবে। স্যার এখান থেকে অনেকগুলো মার্কেটার যারা অ্যাড রান করে সবাই কাজ করতে পারে। হ্যাঁ, চাইলে যদি উনি অ্যাক্সেস দিয়ে রাখে তাহলে কাজ করতে পারবে, সমস্যা নেই। অ্যাকাউন্ট যে অ্যাক্সেস দেওয়া অ্যাকাউন্টে কার্ড আছে, আমার কার্ড থেকে কত টাকা যাচ্ছে এটা আমি দেখতে পাবো। আপনার কার্ড একটা জিনিস মাথায় রাখবেন, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, যদিও এটা আগেও বলছি, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট হইলে আপনার কার্ড ওইখানে ইউজই করতে যাবেন না। না ওইটা বলছি না, মানে ক্লায়েন্টের কার্ড এটা ক্লায়েন্টই অ্যাড করে রাখবে। কেন? তার কারণ হচ্ছে দেখেন, আমি যদি একদম রিয়েল জিনিসটা বুঝাই, খেয়াল করে দেখেন, আমি এই ক্যাম্পেইনটা বর্তমানে রান করতেছি। এটা হচ্ছে আমার একটা ডিসপ্লে ক্যাম্পেইন। আমার এইটাতে এখন ধরেন আমার যদি জানুয়ারির 30 আমি যদি এইটাতে অল টাইম দেই, সেক্ষেত্রে আপনারা ডেটাটা দেখতে পারবেন। আমার এই শুধু এই অ্যাডটাতে আমি এখন পর্যন্ত খরচ করছি কত ডলার, $181। আমার ইমপ্রেশন আসছে কত, 5,85,000। আমার ক্লিক আসছে কত, 32,000। এখন ধরেন এইটা যদি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি করতাম, মানে ক্লায়েন্টের কাজটাই, ক্লায়েন্ট আমার বললো ভাই তোরে আমি টাকা দিয়ে দিতেছি, তুই তোর অ্যাকাউন্ট থেকে এটা কর। এখন আমি নিলাম তার কাছ থেকে টাকা, নেওয়ার পরে আমি এখান থেকে এটা করলাম। করার পরে ক্লায়েন্টের সাথে আমার এগ্রিমেন্ট শেষ, 15 দিন বা 1 মাসের জন্য ধরেন তার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে কাজ করার। এই 1 মাস পরে সে তো আমার কাছ থেকে চলে যাইতেছে না। এইবার ধরেন সে চিন্তা করলো, আচ্ছা আমার এই একটা ডিসপ্লে ক্যাম্পেইন কি সবাই বুঝি না, জানি না, যেই সকল অ্যাডগুলো আমরা গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক অথবা ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে দেখাই। সো এটা মূলত হচ্ছে একটা ইউটিউব ভিডিও অ্যাডস ছিল আর কি। এবং সে চিন্তা করলো কি, আচ্ছা আমার এইখানে প্রায় 32,000 মানুষ আছে যারা ইউটিউবে একটা বিজ্ঞাপন দেখার পরে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসছিল। এখন আমার কাছে কি তারা বেশি টার্গেটেড, নাকি আবার নতুন করে আমি টার্গেট সেট করে আবার নতুন মানুষকে দেখাবো, কোনটা মানে বেটার পারফর্ম করার পসিবিলিটি? এই 32,000 মানুষ। এইবার এই 32,000 মানুষ সে কই পাবে? তার কাছে তো এই ডাটা নাই, এই ডাটা তো অ্যাড হয়ে গেছে কার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে, ঠিক না? সো তখন তার কি করা লাগবে, আমার কাছে আইসা বলা, ধরেন ততদিনে সে গুগল অ্যাডস রান করে শিখা গেছে, ধরেন এবার সে কোনো ফ্রিল্যান্সার হায়ার করতে চাইতেছে না, সে আমার কাছে আসলো, আইসা বললো যে ওই 32,000 ডেটার রিটার্গেট আমি করতে চাইতেছি, আমি কি তার ডেটা দিব? আমি বলবো ঠিক আছে তাহলে টাকা দাও, আমি রিটার্গেট করে অ্যাড রান করে দিতেছি, দিস ইজ ভেরি নর্মাল। আমি তো আর আমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাক্সেস দিয়ে দিব না তখন। সো এই জন্য দুনিয়া ধরেন এই মানে ফেসবুক বা গুগল এগুলাতে চলেই হচ্ছে ডেটার খেলা। এইগুলাতে এই জন্য আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করি, আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে কি প্রবলেম থাকে জানেন? তাদের একটাই কমপ্লেইন, স্যার আমরা তো কোনো ক্লায়েন্ট পাই না।
কি কমপ্লেইন? আমরা তো ক্লায়েন্ট পাই না। এখানে যারা আপনারা আসছেন অনেকেরই উদ্দেশ্য ছিল হচ্ছে ফ্রিল্যান্সিং করা, বা এখনো উদ্দেশ্য আছে কি যে ভাই আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করব, ক্লায়েন্টের জন্য কাজ করব, ঠিক না? এটা শুনে আসছি, ক্রিয়েটিভের বিজ্ঞাপনে দেখে আসছি, অথবা ইউটিউবে অনেক ভিডিও দেখে আসছি, বিভিন্ন নিউজ পোর্টালে নিউজ হয় এই ছেলের বয়স মাত্র 18 বছর কিন্তু অলরেডি কাজ করে মাসে 10 লাখ টাকার। এইটা দেখে নিজেরও তখন হতাশ মনে হয়, হ্যাঁ, যে 18 বছর বয়সের একটা ছেলে মাসে 10 লাখ টাকা ইনকাম করতেছি, আমার 30 বছর, আমি কি করতেছি? আমি 10,000 টাকা ইনকাম করতে পারতেছি না। কেন পারতেছি না? আমার কাছে তো কোনো ক্লায়েন্ট নাই, ওর কাছে কোনো ক্লায়েন্ট থাকলেও থাকে। এখন এগুলো আসলে নিউজে যা দেখি সব কিন্তু বাস্তব না, এটা আই থিঙ্ক আপনারাও বুঝেন। হ্যাঁ, যে একটা পিআর মিডিয়াকে আপনি যদি 1 লাখ টাকা হাতে ধরায় দেন, সব নিউজ না, এমন অনেক নিউজ আছে যে ভাই আমার জীবনে আমি 10 টাকাও ইনকাম করি নাই, তুমি একটা নিউজ আমারে নিয়ে করবা, যে আমি, এটা বাংলাদেশে অনেক ভাইরাল হয়েছে এরকম, যে ও যে কিবোর্ড চাপতেছে, দেখাইতেছে প্রচুর কাজ করতেছে। এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, আপনার সামনে একটা উল্টাপাল্টা করলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো ও ছিল গ্রাফিক ডিজাইনার, কই ক্লিক করলে কি চেঞ্জ হইতেছে এটা দেখাইতেছে, যারা ডিজাইনার তারা বুঝা গেছে এটা ফেক, হ্যাঁ, যে এইটা ক্লিক করলে আসলে এটা হওয়ার কথা না। হ্যাঁ, সো এখন এরকম টাকা পয়সা দিয়ে অনেকে নিউজ করতেছে, বাট বাস্তবেতে কাজও করতেছে এরকম ছেলেপেলে অনেক আছে। আবার অনেকেই আছে যারা এই জিনিসগুলো হিডেন রাখে, অ্যান্ড হিডেন রাখাটাই শ্রেয়। এটা আমি পার্সোনালি, ধরুন আমি আমার ক্লাসে যেটা করি, আমি প্রচুর পরিমাণে আমার ক্লায়েন্টদের কাজ দেখাই, অ্যান্ড এইটার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? নজর লাগে। সত্যি কথা, হ্যাঁ, আমি ওই যে রিফাত ভাই, ফারজানা আপু ওনারা আছে, আমি এমনও হয়েছে যে ধরেন ওনাদের ব্যাচে ওই জিনিসটা আমি দেখাইছি, আমি একটা ব্যাচ থেকে, একদম সত্যি কথা, আমি একটা ব্যাচ থেকে, ওকে, সো আমাদের যেটা আমি বলছিলাম যে আমাদের স্টুডেন্টরা কাজ, মানে এইটা হচ্ছে তাদের সবচেয়ে বড় হতাশার রিজন, যে ভাই আমি তো কাজ পাই না। কাজ না পাওয়ার বেশ কিছু রিজন থাকে, তার মধ্যে অন্যতম একটা রিজন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিছু না করে কাজ পাইতে চায়। ধরেন আমি আমার ক্লাসে সবসময় একটা জিনিস বলি, লিঙ্কডইন, যে মানে আপনার এই মুহূর্তে কাজ পাওয়ার জন্য যদি ওয়ান অফ দ্য বেস্ট কোনো অপশন থাকে সেটা হচ্ছে লিঙ্কডইন, উইদাউট এনি ডাউট। আপনি মার্কেট প্লেসে আমার মতে যায়নি না, আপনি ফাইবার, আপওয়ার্কে হুদাই চেষ্টা করেন না, মানে এত পরিমাণে কম্পিটিশন ওই জায়গাগুলোতে এখন আছে, মানে আপনি চিন্তা করেও ফলাইতে পারবেন না যে এত কম্পিটিশন, অ্যান্ড এত পরিমাণে স্ক্যাম ক্রিয়েট হয়েছে। আপনি আজকে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেখবেন যে উইদিন 20 মিনিটস আপনার কাছে 4-5টা ক্লায়েন্ট মেসেজ দিয়ে দিছে ধামধাম, যে ভাই আমি তো তোমার অর্ডার করতে পারতেছি না, এই ইনফরমেশন চাই। ও ভাই তুই অর্ডার করবি কেমনে? আমার তো অ্যাকাউন্টই তৈরি হয়েছে মাত্র, তুই আমার চিনোসি বা কেমনি? হ্যাঁ, ও আপনার স্ক্রিনশট দিয়ে দেখাই দিবে যে এইটার কারণে আমি অর্ডার করতে পারতেছি না। সো এই ধরনের অনেক স্ক্যামিংয়ের শিকার হইতে পারে। এই জন্য আমার সাজেশন হচ্ছে সবচাইতে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। অ্যান্ড লিঙ্কডইন কি একদিনে হয়ে যাবে? না, আমি সবাইকে বলি কমপক্ষে 3 মাস সময় টানা লিঙ্কডইনে দিতে হবে। আপনি যদি কমপক্ষে 3 মাস টানা লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, এনগেজিং পোস্ট, যেটা দিয়ে মানুষের কোনো না কোনো প্রবলেমের সলিউশন হইতেছে, এই টাইপের পোস্ট আপনি করেন, কিছু আর্টিকেল পাবলিশ করেন, কিছু ক্যারোসেল পোস্ট করেন, হ্যাঁ, কিছু প্রপার হ্যাশট্যাগ আছে সেগুলো ইউজ করেন, 3 মাস করে দেখেন আপনার আজকের প্রোফাইল অ্যান্ড 3 মাস পরের প্রোফাইলের মধ্যে কি কি পার্থক্য আছে। এই কথাগুলো যখন বলি ক্লাসের স্টুডেন্টরা খুব বেশি মোটিভেটেড হয়, ও ক্লাসে থাকতেই পারে না, 3-4টা পোস্ট করে ফেলে, ক্লাস থেকে বাইরে হয়ে যখন 5 নম্বর রোডে যায় শেষ। হ্যাঁ, যে স্যার আপনার কথা মতো যে ফাইবারের কথা যেটা বললেন, ও মার্কেট গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখছে অনেক বছর আগে, পরে ওরা আমি রাগারাগি করি, ওরা আমি নিজের থেকে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে দিয়েছি। তাও আমি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করে নিজে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করছি। তা ও দেওয়ার ফাইবারে 5টা লোগো তৈরি করছে $5 করে, এবং তাকে হায়ারও করছে। এখন সে আমার ঠিকানা বলে আমাদের বাসায় এসে বলতেছে সে ফেক। ওগুলো তো স্ক্যাম হয়, প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন, হ্যাঁ, লিঙ্কডইন হচ্ছে আমি কি হচ্ছে আমার যে কেস স্টাডি গুলো রয়েছে সেগুলো আপলোড করব, তাই কোন একটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আমার সাথে কন্টাক্ট করলো, সে যদি হচ্ছে আমার হচ্ছে প্রিভিয়াস কাজ বা হচ্ছে পোর্টফোলিও দেখতে চায়, বা আমি কিভাবে কাজ করছি। ওকে, ঠিক আছে, এটা নিয়ে আমি এখন কথা বলবো। স্যার এটা নিয়ে আমার যে দেখেন কাজ পায় না কেন, কারণ হচ্ছে ওই যে বললাম ডেটা, দুনিয়া এখন চলে ডেটার উপরে, ঠিক না? যে যার কাছে যত বেশি ডেটা আছে
সে হচ্ছে ব্যবসাতে ফ্রিল্যান্সিংয়ে তত খেলতে পারে। আমার কাছে ডেটা আছে, মানে এই ডেটা, যেমন ধরেন ওই আমি আমার হচ্ছে মানে আমাদের ইন্ডাস্ট্রির একজন মানে লিডারই বলতে পারেন, উনি ইউকেতে থাকেন, ওনার আমার নাম হচ্ছে জিন্নাতুল হাসান। সো জিন্নাত ভাই একটা পোস্ট করছিলেন, পোস্টটা ছিল এরকম যে ওনার একটা ফ্রেন্ড, একটা বান্ধবী, উনি হচ্ছেন মানে ওনার সাথে খুব ভালো রিলেশন, অনেক বছর একসাথে ওনারা একটা কোম্পানিতে কাজ করছেন। তারপরে উনি জবটা লিভ করছেন, লিভ করার পরে উনি গিয়ে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট দিয়েছেন অস্ট্রেলিয়াতে। তো রেস্টুরেন্ট দেওয়ার পরে হঠাৎ করে কেন জানি ওনার মানে ওই ফেসবুক বা কোথাও একটা দেখছে, দেখার পরে ওনাকে নক দিয়েছে যে কী ব্যাপার, তুমি রেস্টুরেন্ট খুলছো অথচ একবারের জন্য জানাইলাও না। পরে বলতেছে যে আসলে মাত্রই ওপেন করছি, খুব বেশি দিন হয় নাই, তোমাদেরকে এমনি তো ইনভাইট করতাম, আর এমনি তো তোমার সাথে আমি যোগাযোগ করতাম, আমাকে কি হচ্ছে একটা এসইও এক্সপার্ট দেওয়া যাবে কিনা, মানে আমার ওই লোকেশন ওয়াইজ এই রেস্টুরেন্টটাকে একটু র্যাঙ্ক ট্যাঙ্ক করা দিবে ওয়েবসাইটটাকে। তো উনি বলতেছে আমি তো এসইওর কাজ করি, উনি ধরেন আজকে থেকে 20-25 বছর যাবত এসইও নিয়ে কাজ করে জিন্নাত ভাই। সো আমি তো নিজে কাজ, পরে উনি ওনার ফ্রেন্ড বলতেছে না তোমাকে অ্যাফোর্ড করার ক্ষমতা আমার নাই, সো ছোটোখাটো কেউ যদি থাকে, উনি বলতেছে আমাকে অ্যাফোর্ড করার জন্য মানে তুমি তোমার ওই যে এমপ্লয়িকে নিবা ওকে কত ডলার দিতা। পরে উনি ধরেন একটা অ্যামাউন্ট বলছে, লাইক ধরেন মাসে আমি হয়তো $300 পর্যন্ত দিতে পারবো সর্বোচ্চ। উনি বলছে সমস্যা নেই, তুমি আমাকে $250 দিও, আমি এই কাজটা করে দেবো। হ্যাঁ, উনি বলতেছে তুমি কি মজা করতেছো? পরে বলছে না আমিই করে দেবো, সমস্যা নেই, অ্যাজ তুমি আমার ফ্রেন্ড। উনি বলতেছে আসলে আমার ফ্রেন্ড বলে আমি এই কাজটা $250 নেই, আমার কাছে এতদিন পর্যন্ত রেস্টুরেন্টের কোনো ডাটা ছিল না। তো আমি ওরে কি করছি, এই ডাটাটা নেওয়ার জন্য এই $250কে পরবর্তী দিনে আমি $1200 বিক্রি করতে পারবো। কারণ যখন আমার কাছে একটা রেস্টুরেন্টের ডাটা চলে আসছে, আমি যখন দেখাইতে পারতেছি আমি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারতেছি, তার জন্য অ্যাড রান করে এই রেজাল্ট নিয়ে আসি, পরবর্তী যে কোনো রেস্টুরেন্টকে আমি তখন কি করতে পারবো, অফার দিতে পারবো, ঠিক না? যে ভাই দেখো আমার কাজ করার ফলে একটা রেস্টুরেন্ট এই জায়গা থেকে এই জায়গায় চলে আসে অনলাইন ভিজিবিলিটির দিক থেকে। এবার কি হয়েছে, উনি করে দিয়েছে, আর এটা পরবর্তীতে উনি কাজে লাগাইতেছে। সো এই ওনার মানে ভাষ্যটা ছিল এরকম যে এখন সব কিছুই চলে কিসের উপরে, ডেটার উপরে। এই ডাটাটা যদি আমার কাছে না থাকতো, আমি কি কাউকে গিয়ে অ্যাপ্রোচ করতে পারতাম? ক্লায়েন্ট তো আমার প্রশ্ন করতো যে ভাই তুমি যে প্রিভিয়াসলি কাজ করছো এটার কোনো স্যাম্পল আমারে দেখাও। তো দেখাবে না, এটা তো স্বাভাবিক, আপনার কোম্পানি হইলে আপনি করতেন না, কোম্পানির মালিক আপনি। স্যার পাকিস্তান থেকে ই-কমার্সের জন্য বলছে গুগল অ্যাডের জন্য 2 মাসের জন্য কাজ করতে হবে, আমাকে লিংকডইন থেকে মেসেজ করছে, কারণ আমার কাছে পোর্টফোলিও এবং ডাটা আছে। স্বাভাবিক, এটা তো আমি হইলেও আপনি হইলেও চাইতাম। ধরেন আমি এমন কাউকে কাজ দিব যে আমি ধরেন আপনারা বললাম ভাই আপনি আমার জন্য এই কাজটা করে দিবেন কিনা, এসইও করে দিতে পারবেন কিনা। আপনি বললেন যে ভাই আপনি হচ্ছেন আমার জীবনের প্রথম ক্লায়েন্ট, যাকে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, আমি কি এই কাজ জীবনে আপনার দিতাম না? এটা কেউই দিবে না, আমিও দিতাম না, আপনিও দিতেন না, কেউই দিবে না। সো সবার দরকার কি, পোর্টফোলিও। আর ওই পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য আপনার দরকার হচ্ছে ডেটা। কিন্তু আপনি আবার এটাও করবেন না, ধরেন আপনার কোনো একটা আত্মীয় এসে বললো আমার জন্য একটা ফেসবুক অ্যাড রান করে দাও ফ্রিতে, আপনি করবেন? এইখানে 90% মানুষ করবে না, জানেন? 90% মানুষ এটা করবে না। কেন করবে না? ফ্রিতে, হ্যাঁ ফ্রিতে কোনো কিছুই দিব না আমি। ভাই আমার কথা হচ্ছে আপনি দরকার হইলে আপাতত ফ্রিতে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এজেন্সি, মার্কেটিং এজেন্সি, ওরা কি করতেছে, ওয়েবসাইট অডিট ফ্রিতে করে দেয়। আর আপনি লোক নিয়ে আসছেন ওই ওয়েবসাইট অডিটের গিগ খুইলা $30 সার্ভ করতে, তাহলে আপনার থেকে কেন নিবে মানুষ? আপনি এমন কোনো এজেন্সি পাবেন না যেখানে গেটে ফ্রি কোড বা হচ্ছে গেটে ফ্রি ওয়েবসাইট অডিট দিবে না। তারা ম্যাক্সিমাম কোম্পানি কি করে, ফ্রিতে একটা অডিট করে দেয়। অ্যান্ড দিস ইজ এ টোপ, এটাই হচ্ছে একটা টোপ, যে ভাই তোমার একটা অডিট করে দিয়ে তোমার প্রবলেমগুলো যখন তোমার সামনে আমি ধরাই দিছি, এইবার তুমি এটা সলিউশন করো। অ্যান্ড সলিউশন করার জন্য যে প্রবলেম ধরাইছে তুমি তার কাছেই যাবা, ঠিক না? সো এখন আপনি কি করতেছেন, আপনি অডিট করার জন্য কি করতেছেন, মানুষের কাছে টাকা চাইতেছেন, তাহলে হবে না। সো ওই যে বললাম যে মানুষকে কিছু জিনিস ফ্রিতে দেওয়ার মেন্টালিটি আপনার থাকতে হবে, ঠিক আছে? যে আমি ফ্রিতে কাজটা করে দিলাম, ফ্রিতে কাজটা আসলে এটা তো ফ্রি না, এখান থেকে সবচেয়ে বড় যে জিনিসটা ডেটা, সেটা আপনি পাইয়ে যেতেছেন। এই ডেটাটারে আপনি কি করেন, কাজে লাগান। এগুলার না সুযোগ কিন্তু বারবার আসে না, এগুলো মাথায় রাখবেন যে আপনার কাছে অপরচুনিটি সবসময় আসবে না।
যেটা আসবে সেটাকে ক্যাচ করতে হবে। ধরেন আমার কাছে এক্সাম্পল স্বরূপ একটা রিয়েল স্টেটের মানে বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ একটা রিয়েল স্টেটের হচ্ছে ধরেন লিড আসছে, লিড আসার পরে এটা কি করছে, এটা আমাদের এজেন্সির থ্রুতে যাইতেছে। আমি কি করছি, ওর 14 গোষ্ঠীর যত ডাটা আছে সব রাইখা দিছি, মানে রাইখা দিছি বলতে আমার হ্যাঁ মানে আমি যে যতভাবে রাখা যায় আমি সব ডাটা নিয়ে রাখছি। কেন রাখছি, এরপরে যে কোনো রিয়েল স্টেটকে এটা আমার এজেন্সির থ্রুতে করছি এটা আমার দেখানোর দরকার নেই। আমি যদি নিজে অ্যাপ্রোচ করতে চাই আমি বলতে পারবো দেখো আমি কাজ করার ফলে এই চেঞ্জেস আসছে, আমি কাজ করে দিয়েছি পরে তার এই বিষয়গুলো হয়েছে, দ্যাটস ইট। সো আমার দরকার হচ্ছে কি মূলত ডেটা। সো আপনি ফ্রিতেও করবেন না, আপনার কাছে কোনো ডেটাও নাই, আবার আপনি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে চাবেন, হবে? স্যার একটা স্যারের কথা বলছিল যে প্রথমত অবস্থায় আমরা যারা নতুন যারা ফ্রিল্যান্সার আছে, প্রথম অবস্থায় ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, লিঙ্কডইন বলেন, তো মোস্ট অফ লিঙ্কডইন এদেরকে যত যায় লিঙ্কডইনের ভিতরে যত ওয়েবসাইট আছে যারা আপনার সিও ওনার হিসেবে এদের ওয়েবসাইটগুলো নিয়ে প্লাস আদার মার্কেটেও বলছে আপনার 10 থেকে প্রতি মাসে সর্বনিম্ন 100টা ওয়েবসাইট অডিট করবেন। ফার্স্ট অডিট করবেন, অডিট করার পরে যে ফলস গুলো যেটা আসবে হয় তাদের যদি ইমেল ওয়েবসাইটে ইমেল পান ইমেল লক করবেন, অথবা তাদের সরাসরি কোনো সোশ্যাল সাইট পান সেখানে তাদেরকে পোস্ট করে হ্যাঁ, দিবেন, তারা দেখবেন। হ্যাঁ, এবার স্বাভাবিক। যদি 100টা এক মাসে যদি 100টা আমরা কাজ কমপ্লিট করি ওর ভিতরে 10টা কাজ পাওয়া কোনো বিষয় না। আর এই 10টার ভিতরে যদি আমাদের বেশি না একটা ক্লায়েন্ট বা দুইটা ক্লায়েন্ট পাওয়া যায় পার্মানেন্টলি লাগাইতে সম্ভব। ইনাফ তো, এটা তো আমরা দেখেন আমাদের একটা ক্লাসই আছে ঠিক না, আমরা একটা ক্লাস করছি না এসইও সেলস প্রপোজাল করছেন তো, আচ্ছা শেখানো হয়েছে না কিভাবে সেলস প্রপোজাল বানাইতে হয়, কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে হয়, কিভাবে ওই ক্লায়েন্টকে সেলস প্রপোজাল পাঠাইতে হয়। এবং আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আজ পর্যন্ত আপনারা কয়টা প্রপোজাল পাঠাইছেন? করছি না, পাঠাইছেন? পাঠান নাই, পাঠাইছিলাম। পাঠাইছেন? হ্যাঁ, কিন্তু পরে দেখি যে হয় না, এজন্য হয় না, না বিষয়টা হচ্ছে এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলে হবে না। জিনিসটা হচ্ছে এত তাড়াতাড়ি হতাশ, আপনি কয়টা পাঠাইছেন? 1000 পাঠাইছেন? না, হয়তোবা আপনি হয়তো 50টা পাঠাইছেন, 60টা 100টা পাঠাইছেন নাকি? হ্যাঁ, তাইলে 100টা পাঠায়া আপনি যদি হতাশ হয়ে যান তাহলে কেমন? আমাদের নাফিসকে চিনেন কিনা আপনারা জানি না, আমাদের একজন মেন্টর আছে নাফিস, আমার 23-38 ব্যাচের স্টুডেন্ট ছিল। নাফিস 750 প্রপোজাল পাঠাইছে, 750 প্রপোজাল 3 মাসে পাঠাইছে, ঠিক আছে? 3 মাসে 750 প্রপোজাল পাঠানোর পরে ওর টোটাল ক্লায়েন্ট পাইছে 4টা। টোটাল ক্লায়েন্ট পাইছে কয়টা, মানে মেসেজ দিছে হয়তো বড় ধরেন 15-20 জন 25 জন, তার মধ্যে কাজ পাইছে মাত্র 4টা। এখন যে কাজগুলা পাইছে ধরেন একটা ক্লায়েন্ট, আমরা এসইও ক্লায়েন্ট নরমালি 6 মাস পর্যন্ত ধরি, 6 মাসের বেশি এসইও ক্লায়েন্ট খুব কমই টিকে, এরপরে আস্তে আস্তে তারাও অনেক কিছু বুঝে, তারা মানে আবার অনেক ক্লায়েন্ট আছে যারা লং টাইম কাজ করে। সো যেটা হয়েছে ধরেন 4টা ক্লায়েন্ট যদি ওরে $200 করেও পার মান্থ পে করে, তার মানে ওরে পার মান্থ 4টা ক্লায়েন্ট থেকে ওর $800 পাইতেছে। $800 যদি আপনি টাকায় কনভার্ট করেন এখন 1 লাখ টাকার কাছাকাছি, ঠিক না? এখন আপনি চিন্তা করেন বাংলাদেশে আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করতে ঢুকলে 1 লাখ টাকা স্যালারি পাইতে আপনার কমপক্ষে 3-4 বছর সময় লাগবে, যদি ভালো কোম্পানি হয়, যে মাল্টি ন্যাশনাল কোম্পানি। যে আমাদের যে এক্সপিরিয়েন্স, কারণ আমরা তো সবাই ইন্ডাস্ট্রিতে নতুন, আপনি অন্য ইন্ডাস্ট্রিতে অনেক এক্সপার্ট বাট এই ইন্ডাস্ট্রিতে তো নতুন। সো আপনি এই ইন্ডাস্ট্রিতে আপনার স্যালারিটা 1 লাখে নিয়ে যেতে কমপক্ষে তো 3-4 বছর সময় লাগবে, লাগবে না? তাহলে এবার আপনি চিন্তা করেন যে ওর সময় লাগছে কয়দিন জানেন? 3 মাস। 1 লাখ টাকা ইনকাম করতে ওর সময় লাগছে 3 মাস, কিন্তু এই 3 মাস ও পরিশ্রম করছে। আর আমাদের কি হইতেছে, আপাততাও ভালো লাগে না, এটা কখন গিয়ে বুঝছে কিছু পাঠানোর পরে, আর যারা পাঠায় নাই তাদের শুরু থেকেই ভালো লাগে না, আপনারও ভালো লাগে না, ক্লায়েন্টেরও আপনারা ভালো লাগে না, সমান সমান হিসাব ক্লোজ। তাহলে আর আপনার টাকা পয়সার কথা চিন্তা করার কোনো দরকার আছে না। স্যার গুগল বিজনেস প্রোফাইল স্যার। ক্রিয়েট করতে একটা ভেরিফিকেশন লাগে না, যে ওইটা স্যার কিভাবে করব? ফোন নাম্বার ভেরিফিকেশন, বাইরে বাংলাদেশে না ভিডিও ভেরিফিকেশন চায়, বাংলাদেশে ফেক বেশি। আপনি আপনাদের বিজনেস প্রোফাইল আছে না? এবার বলেন লাস্ট কবে পোস্ট করছেন? শেষ, অ্যানসার নাই। স্যার মানে 20 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, তাও এই যে পুরো টিমে যারা ছিলাম এইটাই নিয়ে পোস্ট করছিলাম। আচ্ছা শেষ। আর ম্যাক্সিমাম মানুষ যেই দিন খুলছে এরপরে আর কোনোদিন পোস্ট করছে কিনা এটারও সন্দেহ আছে।
বিজনেস প্রোফাইল কেন? এটার নাম কি বিজনেস প্রোফাইল, এখানে বিজনেস রিলেটেড সকল আপডেট যাবে নাকি? জি বিজনেস প্রোফাইলে পোস্ট করা যায় না? যাই। যায় তো, ওইখান থেকে মানুষকে ওয়েবসাইটেও নিয়ে আসা যায়। তো করছেন, করার পরে তার কিছু করতেছেন না। সো গুগল দেখে কি বাঙালি সবাই কি করে, কিছু হওয়ার আগেই যে ভাই তুমি কি করো ভাই গুগলে সার্চ করো, হ্যাঁ আমার নামে কি আছে, বিজনেস প্রোফাইল আছে। বিজনেস প্রোফাইল তো আছে রে ভাই, তোমার বিজনেস প্রোফাইলে তো কোনো অ্যাক্টিভিটিস নাই। তো এবার কি করে এটা যে আসল বিজনেস এটা আমারে বুঝাও, কেমনে বুঝাবা? তুমি আমার ভিডিও ভেরিফিকেশন দাও। এন্ড ভিডিও ভেরিফিকেশনে গিয়ে এই যে দেখেন এটা যে কাজ করে না কেন, আমার ধরেন 24টা স্টুডেন্ট, ধরেন আপনারা এখানে 20 জন আছেন, আমি আজকে বিজনেস প্রোফাইল আপনাদের শিখাইছি, ভিডিও ভেরিফিকেশন করা লাগবে, 17 জন আর এই বিজনেস প্রোফাইল করবেই না। কারণ কি, ও একবার ট্রাই করবে, ভিডিও ভেরিফিকেশন বলবে হয় নাই, ও বলবে স্যার আমারটা হয় না, বাদ, শেষ। আর বাকি 3 জন কষ্ট করে বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করবে। সো এইভাবেই হচ্ছে আস্তে আস্তে কি করে ম্যাক্সিমাম মানে হচ্ছে যে ধরেন মানে আশা বাদ দিয়ে দেয় আর কি, যে এটা আমার দ্বারা মনে হয় হবে না। স্যার একটা জিনিস বাংলাদেশেই করছি, শুধু লাগে ভিডিও হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশ, ইন্ডিয়াতেও লাগে। স্যার অনেক সময় দেখি লাগে না আমার ক্ষেত্রে না, আমার হচ্ছে এই মার্কেটিং রিলেটেড শেখার আগে আমি 8 মাস বাসা করেছিলাম, তখন এই ইউটিউবের প্রচুর ভিডিও দেখছিলাম এই ডিজিটাল মার্কেটিং এ। তখন এসইও রিলেটেড যত ধরনের আছে, আমার যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো অটোমেটিক আমি র্যাঙ্কে আনতে পারছি, এখন আমার র্যাঙ্কে আছে। তো ওই সূত্র মতে আমার খালি ছবি একটাই দিছি, একটা ছবিতে কয়েক মিনিটের ভিতরে কমপ্লিট। আচ্ছা আচ্ছা স্যার, একটা question। হ্যাঁ প্লিজ। সেটা বলে হচ্ছে রেস্টুরেন্টে একটা যে এক্সাম্পল হুম, হুম। তার হচ্ছে রিলেটিভ হচ্ছে একটা প্রমোট করছে, ডাটা একটা আছে, তো সেটা কি এক্সপোর্ট করে আলাদা যদি কোনো একটা রেস্টুরেন্ট আমার কাছে আসে ক্লায়েন্ট, তো ওই ডাটা কি তার প্রেক্ষিতে হচ্ছে অ্যাপ্লিকেবল হবে? 100% ধরেন একই টাইপের কাজ তো ওর ক্লায়েন্ট তো local area তে অস্ট্রেলিয়া। হ্যাঁ ক্লায়েন্ট ধরেন উনি তো আর মানে ক্লায়েন্ট ওনার কাছে আসা লাগে না, উনি যাচ্ছে প্রথমত, উনি কি করছে ওই ডেটাগুলো রেডি করছে, ওই ডেটাগুলোর উপরে উনি সুন্দর করে একটা প্রপোজাল টেমপ্লেট বানাইছে, যে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটকে উনি কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে, নেওয়ার পরে এবার উনি কি করলো, ওই এরিয়াতে তো আরো রেস্টুরেন্ট আছে, ওরা তো ওনার কম্পিটিটরস, ঠিক না? এবার উনি কি করছে, ওদেরকে অ্যাপ্রোচ করা শুরু করছে, যেখানে ওনার ধরেন ফিজিক্যালি যাওয়ার মতো অ্যাবিলিটি আছে উনি ফিজিক্যালি গেছে, যেখানে ওনার মনে হচ্ছে মেইলে কথা বলা, যেমন এইখানেও কিন্তু আমাদের একটা বাইন্ডিংস আছে, সেটা হচ্ছে কি আমরা খুব মানে কি বলে এটাকে, লজ্জা পাই, যে কোনো কিছুতে আমরা খুব লজ্জা পাই। ধরেন কোন একটা কোম্পানিতে আপনি ফিজিক্যালি যায় অ্যাপ্রোচ করবেন, আমি 10 জনকে যদি বলি যে ভাই আপনি ফিজিক্যালি অ্যাপ্রোচ করেন, 10 জনের মধ্যে 9 জনই যাওয়ার সাহস করবে না, বলবে না ভাই আমি ওদেরকে হোয়াটসঅ্যাপে নক দেই, আমি ওদেরকে মেইল করি, ঠিক না? এই কথাগুলো বলবে। এখন বলেন একটা মেইল করা আর ফিজিক্যালি কারো সামনে গিয়ে কথা বলা, দুইটার মধ্যে পার্থক্য আছে না? অনেক পার্থক্য আছে। আপনি যখন ওনার সামনে থাকবেন, ওনার মানে অ্যাপ্রোচ আপনি বুঝতে পারবেন, উনি আপনার অ্যাপ্রোচ বুঝতে পারবে। আর মেইলে আপনার মতো আরো 10টা কোম্পানি ওনারা মেইল করতেছে, সো দেখা গেছে ওই যেইগুলাতে উনি ফিজিক্যালি গেল, যেগুলাকে মেইল করলো, তারা যখন দেখছে আমার পাশের রেস্টুরেন্টটাকে এই ভাই এরকম করে ফেলতে পারছে, তার মানে এখানে আমারও সুযোগ আছে, সো তখন ওনাকে ডাকাইতেছে। বিষয়টা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ ওকে, সো যেটা বলছিলাম ইটস অল অ্যাবাউট ডাটা। আপনাদেরও যেটা নাই এই মুহূর্তে, আমাদের কাছে কোনো পোর্টফোলিও নাই। প্লাস আরও একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে পোর্টফোলিও না থাকলেও পোর্টফোলিও ওয়েবসাইট, এটা দিস ইজ নট ম্যান্ডেটরি, বাট এটা থাকলে আপনার একটা এক্সট্রা ভ্যালু অ্যাড হবে মার্কেটে, এটা একদম মাথায় রাখেন, গ্যারান্টেড। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, যে গুগলে আপনার নামে সার্চ করলে একটা ওয়েবসাইট পাওয়া যায়। একটা সময় ছিল আমরা ফেসবুকের থ্রুতেই শুধু ব্যবসা করতাম না, বাংলাদেশে ওয়েবসাইট পপুলার হয়েছে বেশি দিন হয়নি, স্টিল বাংলাদেশের অনেক মানুষ কিভাবে ওয়েবসাইট থেকে অর্ডার করতে হয় জানে না, বা জানলেও এটাকে একটা প্যারা মনে করে, যে ভাই তার জায়গায় আমি একটা মেসেজ দিয়ে দিব আমার অ্যাড্রেস এইটা, এই অ্যাড্রেসে পাঠায় দাও, এটা কমফোর্টেবল। আজকে থেকে 5 বছর পরে বাংলাদেশের মানুষ ওয়েবসাইট ছাড়া কিছু বুঝবে না, এটা ফর শিওর। হ্যাঁ, কারণ আস্তে আস্তে অলরেডি মানুষ কনভার্ট হয়ে যাইতেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ধরেন আমি যদি আমার এক্সাম্পল দিই, আমি কি করছি না করছি এটা পরের বিষয়, আমি কি করলাম আর এখানে কিন্তু অনেক, যদিও এটা করা উচিত না, তারপরেও আপনি চাইলে কিছু ডেটা, ধরেন আমি যদি আপনাদেরকে আজকে স্ক্রিনশট দিয়ে এই ডেটাটা দিয়ে দিই, আপনারা কিন্তু চাইলে আপনাদের পোর্টফোলিও হিসেবে এটা ইউজ করতে পারবেন না? যে জাস্ট ক্লায়েন্ট যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই আমি আমার স্টুডেন্টদেরকে এরকমও বলছি, ভাই ধরেন আপনার কাছে কোনো ফেসবুকের ক্লায়েন্ট আসলো,
আয়শা বলল যে আমাকে তুমি যে কাজ করছো এটার কোনো প্রমাণ দাও। আপনাকে প্রয়োজনে আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাক্সেস দিয়ে রাখবো 2-3 দিনের জন্য, আপনি ওরে দেখান যে এইটাই আমার অ্যাড অ্যাকাউন্ট বা আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। আপনার যদি কোনো এসইও রিলেটেড ডেটা লাগে, এসইও ডেটা বলতে সার্চ কনসোলের ডেটা, আমি আমার সার্চ কনসোল থেকে আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে রাখবো। আপনি কি করেন ওই ডাটাটা ওরে দেখান যে ভাই এইটাই হচ্ছে আমার ওয়েবসাইট। সো তার মানে কি আপনার পোর্টফোলিও এত প্যারা খাওয়ার দরকার নেই, বাট ধরেন এটা আমার ওয়েবসাইট। এখন একটা মানুষ যখন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, সার্চ করার পরে ধরেন লাইক এখানে আমাকে পাইলো, এখানে আমার সম্পর্কে ওই ব্যক্তিগুলো জানলো। এখন জানার পরে দেখেন আমার একটা ওয়েবসাইট থাকলে কি হবে, আমার প্রতি মানুষের কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন আসবে, ঠিক না? যে আচ্ছা একটা ট্রাস্ট বাড়বে। এটা খেয়াল করে দেখবেন ফেসবুকে আপনি ধরেন আমি যদি আমার আম্মার কথা বলি, আমার আম্মা ফেসবুককে ট্রাস্ট করে কেমনে জানেন? আমার আম্মা মনে করে যেই পেজে লাইক বেশি ওইটা ভালো পেজ। ধরেন 2000 লাইক যদি একটাতে আসে, ওইটা ধরেন 100% অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে। অন দ্য আদার হ্যান্ড কারো এটাতে 2 লাখ আছে, ও ফেক প্রোডাক্ট বিক্রি করে। কিন্তু আমার আম্মার কাছে মনে হয় 2 লাখ মানুষ যেহেতু এটার সাথে কানেক্টেড আছে, তার মানে এটা মনে হয় ভালো কিছু, ঠিক আছে? এই 2 লাখ মানুষ কিন্তু মানুষ না হয়ে বটও হইতে পারে, কিন্তু এটা তো আমরা কখনো গিয়ে চেক করি গিয়ে কারা ফলো করে রাখছে না। সো মানুষের ট্রাস্টের জন্য কি করা লাগে, আমরা কি করতে পারি, এরকম ধরেন একটা ওয়ার্কশপ আমি তৈরি মানে সরি কি বলে এটাকে রেডি করলাম। এখন ওয়েবসাইট রেডি করার পরে আমার এই ওয়েবসাইটটারও তো একটা সার্চ কনসোল আছে না ভাই? আমার এই ওয়েবসাইটটারও তো কিছু ডাটা আছে। আমি যদি একটু দেখাই, এইটার ডাটাই এখন দেখাই আপনাদেরকে। ধরেন আমি লিখলাম গুগল সার্চ কনসোল, ঠিক আছে? এই মেইলে কি আছে এটা? হ্যাঁ আছে। তো এখানে দেখেন তো আমার কি হয়েছে, এই যে মেইল মানে এইটার এই প্রোফাইলটার এটা কিন্তু আমি কিছুই করি না, মানে এইটাতে যে এসইও করা লাগবে বা এগুলো কিচ্ছু নাই। আমি জাস্ট কি করছি, একটা ওয়েবসাইট বিল্ড করে রাখছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। যে ভাই সার্চ করলে যেন আমার একটা ওয়েবসাইট সে পায়, দ্যাটস ইট। তারপরেও এটাতে কি হয়েছে, এটাতে 13,000 ইমপ্রেশন আমি পাইছি, এটাতে প্রায় 146 ক্লিকস আমি পাইছি, সিটিআর পাইতেছি, অ্যাভারেজ পজিশন পাইতেছি, বিভিন্ন কথাবার্তা লিখে লাইক কেউ যদি লিখে, এটা যদিও আসা উচিত হয় নাই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা লিখলে আমাকে পাওয়া যায় 4 নম্বরে। আমি তো আর এজেন্সি না, হ্যাঁ আমি ইন্ডিভিজুয়াল। তারপরে ধরেন ডিজিটাল মার্কেটিং টপ 10 আইটি ইনস্টিটিউট, এটা নিয়ে আমার একটা ব্লগ আছে, ওই ব্লগটা র্যাঙ্কে চলে আসে, হ্যাঁ। তারপরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ার মি, এটা লিখলে 3 নম্বরে। এখন এতে করেও কিন্তু আমি ক্লায়েন্ট পাইতেছি, মানে এইটার মাধ্যমেও আমি কি করতেছি, ক্লায়েন্ট পাইতেছি। কেউ লিখে সার্চ করতেছে, আমার প্রোফাইলটা আসতেছে, ওনার কাছে মনে হয়েছে যে ভালো, উনি একটা ফোন দিছে। আর একবার যদি আমারে ফোন দেয় তাহলে আমার যা করার ওনার সাথে আমি করি, ঠিক আছে? যে আমারে ফোন দিচ্ছেন মানে আমার থেকে ছোটার কোনো অপশন আমি আপনারে দিব না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো তাতে করে হইতেছে কি যে আপনার প্রতি মানে মানে এক হইলো একটা পোর্টফোলিও আপনার রেডি হয়ে গেছে, ঠিক না? প্লাস পাশাপাশি আপনার আর কি হইতেছে, আপনার ধরেন নিজের জন্য একটা ওয়েবসাইট রেডি হয়ে গেল, প্লাস ক্লায়েন্টদের কাছেও আপনি কি করতে পারতেছেন, একটা ট্রাস্ট বিল্ড করতে পারতেছেন। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, যাদের কাছে কোনো ডেটা নাই, মানে কোনো পোর্টফোলিও ডেটা নাই, অ্যাটলিস্ট একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা জরুরি। এরপরে আরেকটা বিষয় করতে পারতেন, সেটা হচ্ছে এইটাও মেবি আপনাদেরকে সকল কি বলে এটাকে ইয়েরা বলছে, মেন্টররা বলছেন আমাদের, সেটা হইতেছে কি, সেটা হইতেছে যে একটা এজেন্সি টাইপ কিছু তৈরি করা। ক্লাসে বলছে না ভাই? বলছে তো, অবশ্যই বলছে। কেউ কি আছেন এজেন্সির সাথে কোনোভাবে কানেক্টেড করছেন? এজেন্সিটা আছে না গেছে? ক্লাসে সবাই স্যার ঝগড়া লেগে এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম। বাংলাদেশের স্বাধীনতা, ওই যে বাংলাদেশের আমরা ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ পড়ছিলাম না, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। বাংলাদেশে এজেন্সি তৈরি করার চাইতে এজেন্সি টিকায় রাখা সবচেয়ে কঠিন, ঠিক আছে? টিকা রাখার আগে তো স্যার অনেক বড় বড় স্বপ্ন দেখতে হয়। হ্যাঁ ধানমন্ডিতে বাড়ি দেখতে যায়। এটাও প্রবলেম আছে যে ধরেন অনেকে এজেন্সি তৈরি করার আগে অফিস খুঁজে, হ্যাঁ যে আমরা কোথায় অফিস নিব, আরে ভাই তোর তো কিছুই নাই, তুই কিসের জন্য? আর এই বর্তমান জগতে অফিস লাগে ভাই। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, ধরো ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান হচ্ছে কি, আমরা যদি বলি না অ্যামাজন তো আছেই, টেলিগ্রাম
কি করতেছে 22 জন এমপ্লয়ি, কোনো অফিস নাই, কিচ্ছু নাই, চলতেছে না ভাই। তার মানে টেলিগ্রাম চলতালে তোমার এজেন্সি কিচ্ছু নাই, তুমি কিনলে অফিস খুঁজতে যাও। হ্যাঁ, বুঝায়, মনরে সান্ত্বনা দেয় যে একসাথে থাকলে কাজ করার স্পিরিট বাড়ে। এটা আমার কয়েকদিন আগে অনেক ক্লাস একসাথে ক্লাস করছে, ও বলছে যে আপনি এটা করেন, আমরা সবাই এটা করি, প্রতি মাসে ভাড়া দেব, ইয়ে করব। আমি আগে কাজটা শিখেন, কাজ না শিখে এখন ধরেন এটা একটা এজেন্সি, এটার নাম হচ্ছে র্যাঙ্ক শেড। সো এটা আমাদের স্টুডেন্টদেরই এজেন্সি আর কি। হ্যাঁ, সো আমি দিস ইজ ওয়াই আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে জাস্ট কিছুই করা হয় না এখন পর্যন্ত, বাট শুধুমাত্র এই একটা এজেন্সি দেখায়া এরা অনেকগুলো কাজ নিছে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, মানে এইটার ভেতরে না অনেক কন্টেন্ট আছে যেগুলো এখনো ডামি কন্টেন্ট, মানে জাস্ট কোনো একটা কন্টেন্ট শুধু বসায় রাখছে। এর হ্যাঁ ওয়ার্ডপ্রেসে করা। সো এখন ধরেন এরা কি করছে, একটা এজেন্সি থাকা হচ্ছে কথা, বুঝতে পারছি? এজেন্সির কই র্যাঙ্কে আছে এটা ফ্যাক্টর না, এজেন্সির যখন কারো দরকার, এই যে ধরেন এগুলা কি করছে জানেন, এগুলা কিন্তু ফেক। এইখানে ম্যাক্সিমাম জিনিসই আসলে ফেক রাখে, মানে সবাই এই যে বসায় কি এই ব্যক্তি আমার সম্পর্কে এই রিভিউ দিছে, অথচ ওই ব্যক্তির গিয়ে দেখুন চিনিই না, আছে না? এখন যে আপনারা আসলে কাজটা দিবে উনি কি দেখবে আপনার এজেন্সির কোনো ওয়েবসাইট আছে কিনা, উনি এইটা দেখবে না আপনার এজেন্সির ওয়েবসাইটটা কোন কোন কিওয়ার্ডের র্যাঙ্কে আছে। অ্যান্ড আমি আমার স্টুডেন্টদেরকে এই জিনিসটা বুঝাইতেই পারলাম না আজ পর্যন্ত যে ভাই বাংলাদেশে এজেন্সি র্যাঙ্ক করা হচ্ছে সবচাইতে ইজিয়েস্ট উপায়, মানে এর চাইতে ইজিয়ার কিচ্ছু নাই। কেন? কারণ এটার কোনো কম্পিটিশন নাই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বাংলাদেশের 10টা ডিজিটাল মার্কেটিং এজেন্সির নাম বলেন, আপনারা বলতে পারবেন না ফর শিওর। কেন বলতে পারবেন না? কারণ এরকম পপুলার কোনো ব্র্যান্ড আজ পর্যন্ত আপনার চোখের সামনে আসে নাই। সবাই কি করতেছে, ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে, কেউ দেখবেন স্টুডিও নিয়ে কাজ করে, কেউ শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, এই জন্য আপনার ভেতরে আসতেছে না এগুলা। সো তার মানে কি ওই জায়গাগুলোতে কম্পিটিশন অনেক কম। সো এটা যদি শুরু করা যাইতো, লাইক ওই যে ঝগড়াঝাটি যদি না লাইগা 6 মাস আগে থেকে শুরু করতেন, 6 মাস একটা এজেন্সির ওয়েবসাইটে 5-6 জন মিলা কাজ করলে এই এজেন্সির মানে ওয়ান অফ দ্য টপ এজেন্সি হিসেবে তৈরি করা যায়। বাংলাদেশের ধরেন একমাত্র এজেন্সির কথা যদি আমি বলি, আমি মানে আমাকে এজেন্সির কথা বললে যার কথা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে বিস্কুপ। সো কারণ বিস্কুপের সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। সো বিস্কুপ হচ্ছে নাহিদ ভাই হচ্ছে পিওনিয়ার বাংলাদেশের সাবেক হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন। সো এখন উনার এই এজেন্সিটা চলে জাস্ট 2টা অ্যাড দেখায়, শুধুমাত্র 2টা, এই একটা অ্যাড, দ্যাটস ইট। আপনারা অনেকেই হয়তো এই অ্যাডটা দেখছেন। এটা হচ্ছে সুহাগ ভাই, উনি হচ্ছে ওই যে আপনার উদ্ভাস অথবা রকমারি যাই বলেন না কেন, ওনার এই এক ক্যাম্পেইন পুরা বিস্কোপের হিস্ট্রি চেঞ্জ করে দিছে। দ্যাটস ইট। যে কে বলছে? রকমারি সোহাগ ভাই বলছে যে বিস্কোপ ভালো এজেন্সি, দ্যাটস ইট। ওই যে ইনফ্লুয়েন্স হওয়ার যে বিষয়টা, আপনি কোনো একটা ঘড়ি কিনবেন, সালমান মুক্তাদির কোনো একটা ঘড়ি নিয়ে আইসা যখন আপনারা বলতেছে যে এই ঘড়িটা আমি পরি, দ্যাটস ইট। ইনফ্লুয়েন্স হওয়ার জন্য সালমান মুক্তাদির ওই একটা কথাই যথেষ্ট, যে মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য। সো এই এজেন্সিগুলো এইভাবে চলতেছে। হ্যাঁ, এখন ভাই আপনার কাছে এরকম অনেকগুলো সুযোগ অলরেডি তৈরি হয়েছিল, তা আপনারা কেউ নেন নাই। হ্যাঁ, ভাবছেন কি যে কে করবে, আবার হচ্ছে টিমের ঝগড়া, হ্যাঁ, টিম টিকায় রাখা, এই জন্য সবসময় সেম মেন্টালিটির মানুষজন। আর নেটওয়ার্কিং আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমি টপিকের বাইরে অনেক কথা বলতেছি, টপিক নিয়ে আমরা পরে কথা বলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনারা সবসময় নেটওয়ার্কিং বিল্ড করার ট্রাই করবেন ব্যাচের বাইরে সহ। আমাদের স্টুডেন্টরা কি করে ওই ব্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই ব্যাচ ছাড়া কাউরে চিনে না, আবার টিম করতে গেলে এই ব্যাচের মধ্যে লোক পায় না, তাইলে কেমন টিম হইল? তো এখন ক্রিয়েটিভিতে স্টুডেন্টের অভাব নাই। এমন হয়েছে আজ পর্যন্ত বাইরে কোনো স্টুডেন্টের সাথে গিয়ে কথা বলছেন অন্য ডিপার্টমেন্টের? সবারই হয়েছে, ম্যাক্সিমামেরই হয়নি, 2 জনের হয়েছে, বাকি কারোরই হয়নি। আপনারা আপনাদের ব্যাচমেট ছাড়া কাউরে চিনেনি না। ওরাও তো স্টুডেন্ট, আপনি কি ওর সাথে কথা বলেন, ও কি নিয়ে কাজ করে, ফিউচার প্ল্যান কি, মানে এগুলো জাস্ট আড্ডা দিতে দিতে হয় কি, একটা মানুষের সাথে আপনি নিজে সাইডে গিয়ে কথা বলবেন, ওর কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন চলে আসবে। ঠিক আছে, এরপরে দেখবেন যে আপনাদের রেগুলার যোগাযোগ হইতেছে। হ্যাঁ, সো এতে করে একটা টিম বন্ডিং তৈরি হয়, তাতে করে অনেক স্কোপ বাড়ে, মানে আপনার যে কোনো কিছুর সুযোগ তখন বাড়ে।
আর এই ব্যাচটার মধ্যে যখন সীমাবদ্ধ থাকবেন তখন সুযোগটা এই 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে গেছে। এখন এইখানের মধ্যেই যায় ঝামেলা যত আছে সব কিছু ক্রিয়েট হবে, ঠিক আছে? সো এখন থেকেই বলতেছি, যদি ইন ফিউচার ভালো করতে চান, এই 2026 সালে এসে টিমের কোনো বিকল্প নাই। একা কোনো কিছু করবেন এই আশা মাথা থেকে ঝাইরা ফেলেন। আপনি যদি ব্যবসা করেন ওইখানেও একটা টিম লাগবে, ওরা আপনার আন্ডারে কাজ করবে কিন্তু টিম, আপনার টিম লাগবেই। আপনি একটা এজেন্সি শুরু করেন, আপনার একটা টিম লাগবে, আপনার একার মাথা থেকে এত আইডিয়া আসবে না। সো টিম নিয়ে কাজ করার ট্রাই করেন, ঠিক আছে? অ্যান্ড টিম নিয়ে কাজ করলে 6 মাস যথেষ্ট সময় কোনো একটা প্ল্যাটফর্মে ভালো করার জন্য, অ্যাটলিস্ট একটা গোল, মানে একটা স্বপ্ন দেখার জন্য বা একটা স্বপ্ন অ্যাচিভ করার জন্য। আপনার ধরেন 10 লাখ টাকা আপনি চিন্তা করলেন আগামী 6 মাস পরে আমার এই এজেন্সি থেকে 10 লাখ টাকা ইনকাম হবে। ওই গোল নিয়ে যদি ওই অ্যাপ্রোচে আগান, 6 মাস পরে 10 লাখ না হলেও 5 লাখ টাকা আপনার ইনকাম হবে। সো সেই অনুযায়ী কাজ করতে হবে আর কি। হ্যাঁ স্যার, অনেকে যে ফেসবুকে মানে এই 200-300 টাকা দামের প্রোডাক্ট, 300 টাকা দামের প্রোডাক্ট নিয়ে আর কি অ্যাড রান করতেছে, ওইগুলো স্যার কিভাবে ওদের লস হয় না? কেন লস হবে? কি একটা নাকি লস হবে কেন? Sourcing হবে। ও ধরেন 300 টাকায় প্রোডাক্টটা বিক্রি করতেছে, তাহলে ধরেন ওর প্রোডাক্টটা কেনা এক্সাম্পল স্বরূপ ধরেন 100 টাকা। 100 টাকা যদি কেনা হয়, ওর আরও আদার্স কস্টিং হচ্ছে ধরেন এক্সাম্পল স্বরূপ লাইক 20 টাকা, প্যাকেজিং এন্ড আদার্স বিষয়, তাহলে 120 টাকা ওর কস্টিং। এবার ও অ্যাড রান করতেছে। এখন এমন মানে ওই টাইপের প্রোডাক্টগুলো হয় কি $1 4টা অর্ডারও পাওয়া যায়, তাহলে এখন ও 25 সেন্টে একটা অর্ডার পাইলে ওর কিনে লস আছে এখানে? মানুষ তো বলে একটা কিনে ও মানে দাম অনুযায়ী কি ইয়েটা আসে না? মানে নর্মালি যেটা হয় যে একটু কম প্রাইসের প্রোডাক্টগুলো অল্প প্রাইসে বিক্রি, মানে অল্প অ্যাড কস্টিং দিয়ে আপনি সেল করে ফেলতে পারবেন। ধরেন আমি যদি একটা লাইক 50,000 টাকার প্রোডাক্ট বিক্রি করি, ওইটাতে আমি $20 খরচ করতেও সমস্যা নেই একটা সেল করতে। আবার আমি যদি একটা 300 টাকার প্রোডাক্ট বিক্রি করি, তখন কিন্তু আমার $1 3টা সেল হওয়া হচ্ছে আমার মেইন গোল থাকে, ঠিক আছে? স্যার, আর অনেকে যে মানে ফেসবুকের যে এজেন্সিতে পেজগুলো আর কি থাকে, ওরা যে বলে অ্যাড রান করে দিব প্রতি ডলার 130 টাকা বা 140 টাকা করে বলে, ওরা তো এক্সট্রা কোনো চার্জ নেই। আপনি ওদের কাছে একবার ঢুকেন না, ওরা তো আপনার নেওয়ার জন্য এটা বলতেছে। একবার আপনি এখানে যান, তারপরে আপনি বুঝতে পারবেন এদের আসল খেলাটা কোথায়, ঠিক আছে? সো এটা আপনিও করতে পারবেন। আপনার যখন একটা এজেন্সি হবে, আপনিও ক্লায়েন্ট আনার জন্য এগুলোই করবেন, যে ভাই আপনি আমার কাছে শুধু আসেন একবার, আপনার জন্য আমি সব করে দিতে রাজি আছি। আসলে বলবেন, এই যেমন ধরেন আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে, আমি আগে তার দেখি সে কি বড় লোক কিনা। যদি দেখি বড় লোক, তার জন্য আমার একটা অন্যরকম অ্যাপ্রোচ রেডি হয়ে যায়। আমি কি করি, ওরে ফেসবুকের অ্যাড রান করে দিই প্রথমে, দিয়ে ধরেন কিছু অ্যাড ভালো পারফর্ম করতেছে, এইবার আমি ওরে বুঝাই যে দেখেন এইটা আরো বেটার পারফর্ম করতো যদি আপনার একটা ওয়েবসাইট থাকতো। এখন কি করা দরকার? একটা ওয়েবসাইট রেডি করেন। এরপরে হচ্ছে এই যে এত এত মানুষের সাথে কথা বলতেছেন, এত সময় ইনভেস্ট করার দরকার আছে। ওয়েবসাইট থাকলে আপনার সাথে ওর কোনো যোগাযোগই নেই, এবং ডেটা আরো ভালোভাবে ট্র্যাক হইতেছে। ও আপনার ওয়েবসাইটে আসবে, কিনে নিয়ে চলে যাবে, আপনি শুধু পার্সেল পাঠাবেন। ক্লায়েন্ট মনে করে আরে আসলেই তো সহজ, তো বাবা কত টাকা লাগবে? বেশি না, এত টাকা লাগবে, ঠিক আছে। ওয়েবসাইট হয়ে গেলে তো সারছি। এখন কি করতে হবে? এইটা তো ধরেন এই কিওয়ার্ডটা লিখলে, এই প্রোডাক্টের নাম লিখলো, তো আপনারটা আসে না, তো কি করা লাগবে? এসইও করেন, ঠিক আছে? সো এইটা একবার যদি আপনাকে গন্ডির ভেতরে ঢুকায় ফেলা যায়, হ্যাঁ, খেয়াল করে দেখবেন আপনি যখন ধরেন এখানে আসছি। ওকে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা আমাদের টপিকে আবার ফিরে আসি। আমরা হচ্ছে আমাদের অ্যাক্সেস নিয়ে আমরা কথা বলছি। এবার আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে কিওয়ার্ডস অ্যান্ড আদার্স বিষয়গুলো। ম্যানেজারের যে অ্যাকাউন্টটা, ওইটা কি ক্রিয়েট করে আমাদের দেখাবেন? হ্যাঁ দেখাবো, ওটা নিয়ে টেনশন করেন না। সো আমরা যেটা করব, সো আপনারা যেটা করতে পারেন আর কি, সেটা হচ্ছে, আচ্ছা ম্যানেজারের অ্যাকাউন্টটা আমি এখন দেখাই ফেলি, যদি এখানে আসি। ম্যানেজারের অ্যাকাউন্টটাকে বলা হয় গুগল এমসিসি অ্যাকাউন্ট। কি বলা হয়? গুগল, এটা আরো সহজ, গুগল এমসিসি অ্যাকাউন্ট। ওকে, সো গুগল এমসিসি অ্যাকাউন্ট, এটাকে বলা হয় ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন। এটা আমরা কেন করি বলছিলাম, যে একটা অ্যাকাউন্টের আন্ডারে সবগুলো সাব অ্যাকাউন্ট হিসেবে থাকবে, ওই যেটাতে মন চায় আমরা সেটা থেকে অ্যাড রান করতে পারবো। সো এবার আমরা হ্যাঁ এক্স্যাক্টলি বিজনেস প্রোফাইলের মতো আর কি, ঠিক আছে? সো বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজারের মতো। সো আমরা এখানে আসবো, আসার পরে সাইন ইনে ক্লিক করব।
সাইন ইনে ক্লিক করার পরে আমরা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। আচ্ছা দেখেন এটা এটা এরকম আসবে, অ্যান্ড এইটা আপনি চাইলে বাংলাদেশ দিয়েও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো ধরেন এটা আমি দিলাম কি এক্সাম্পল স্বরূপ, ধরেন আমি দিলাম র্যাঙ্ক শিট, হ্যাঁ ওই এজেন্সির নামটা, আই এম নট রোবট, এগুলো যা আছে সব ঠিক রেখে আমরা সাবমিট করব, দ্যাটস ইট। এই কাজটাই দেখানোর বাকি ছিল আর কি। সো কনগ্রেস, ইউর অল ডান। আমার কি হয়ে গেছে, একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ মাই ম্যানেজার অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্টের আইডি, এটা হচ্ছে আমার কি ম্যানেজার অ্যাকাউন্টের নাম। এইবার সেম ভাবে আমি এটার অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে একটু অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাই, যাওয়ার পরে এবার আমরা এখান থেকে ম্যানেজার্সে যাইতে পারি। ম্যানেজার্সে কিছু নাই, আমরা একটু সিকিউরিটিতে। আচ্ছা, সিকিউরিটির বিষয়টা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে এটা যেরকম আছে এরকম টু স্টেপ ভেরিফিকেশন সবসময় অন রাখবেন, এটা করা ভালো। অ্যালাউড ডোমেইনস, অ্যান্ড এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে gmail.com, এটা দিয়ে দেবেন। ঠিক আছে, কি দিবেন, gmail.com। এইটা আপনারা এখানে এই ডোমেইনটা অ্যালাউ করে দিবেন। ওকে, আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে যদি ইউজারে আসি, এখান থেকে আমাকে বলেন তো আমরা কি সেম এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কাউকে অ্যাক্সেস দিতে পারবো? ম্যানেজার অ্যাকাউন্ট হ্যাঁ, সেম ভাবে অ্যাক্সেসটা দিতে পারবে না? অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসবেন, আসার পর কোথায় যাবেন, ইউজারের আন্ডারে কি থাকবে ভাই, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে তার বাকি মূল কথা হচ্ছে আগের যেভাবে আমরা কি করছি অ্যাক্সেস, একই জিনিস, জাস্ট এবার কি করতে পারবেন। হ্যাঁ, তাহলে তো ভাই এখান থেকে করে ইজি, মানে আপনার না না, ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো অ্যাড রান করতে পারবেন না। রান করতে হবে কোনটা, ম্যানেজারের ভিতরে তো আমি অ্যাড অ্যাকাউন্টগুলো থাকবে, ওই অ্যাড অ্যাকাউন্টগুলো থেকে আমরা হচ্ছে অ্যাড রান করে থাকি। সেক্ষেত্রে না না না, হ্যাঁ, সেক্ষেত্রে ম্যানেজারে কি মানে এখান থেকে কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, যেমন ফেসবুকে করা যায়? মানে আপনি বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন না, এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে এখান থেকে কোনো কি করতে পারবেন আপনি, বাট আপনার যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে সেটা এখানে এক্সিস্টিং গুলো, এগুলো এখানে অ্যাড করতে পারবো আমরা। ঠিক আছে, অ্যাক্সেস দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমরা আসতেছি। অ্যাক্সেস তো দিতে পারবেনি, সমস্যা নেই। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। না, অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারবো না। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবো, মানে আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে এটার আন্ডারে কি থাকবে, আমাদের যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমরা রাখতে পারবো, সমস্যা নেই। সো আমরা আসতেছি যে কিভাবে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটু প্রেফারেন্সে যাই, এখানে অ্যাকাউন্টের নাম ঠিক আছে, ওকে, টাইম জোন ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে, সো এটা হচ্ছে কি ভাই আমাদের কি বলে এটাকে, যে অ্যাড অ্যাকাউন্ট আছে, সরি ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সেই ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করে ফেলছি। আমরা এটা কি অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ ড্রাফটে রাখার দরকার নাই। ঠিক আছে, এবার আমরা ধরেন শো ইউজার্স ইন ফুল হায়ারার্কি। আচ্ছা, আমরা এবার যেটা করব, এই অ্যাকাউন্টটা থেকে, অর্থাৎ আমাদের এই যে ম্যানেজার অ্যাকাউন্টটা আছে এটা থেকে যদি আমরা কাউকে অ্যাক্সেস, ধরেন আমি আমার ওই অ্যাকাউন্টটাকে কি করতেছি, এখান থেকে অ্যাক্সেস দিতেছি। সো আমার এখান থেকে দুইভাবে করা যায় বিষয়টা, সেটা হইতেছে না, এপিআই সেন্টারে যদি যাই, না এটাতে না, ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস। আচ্ছা, আমরা যাব হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস, যাওয়ার পরে র্যাঙ্ক শিট ঠিক আছে, এইখানেও না, আমরা একটু দাঁড়ান দেখি, এগুলো মাঝে মধ্যে এরকম চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, মানে ডাটাগুলা, সিকিউরিটি রিলেটেড ম্যানেজার্স। আচ্ছা, চলেন আমরা একটা অ্যাক্সেস দিয়ে দেখি। আচ্ছা, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এই যে এইটা আবার এখন চেঞ্জ হয়ে এখানে আসছে, আমরা অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে যাওয়ার পর এটা হচ্ছে পারফরমেন্স বাজেট, এই যে সাব অ্যাকাউন্ট সেটিংস আসছে না ভাই, এই সাব অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনারা কি করবেন,
অন্য কাউকে যাদেরকে অ্যাক্সেস দিতে চান, হ্যাঁ, যাদেরকে হচ্ছে আপনি কি বলে এটাকে, এখানে লিঙ্ক এক্সিস্ট, অন্যান্য অ্যাড অ্যাকাউন্ট যেটা অ্যাড করতে চান, এই জিনিসটা হচ্ছে আপনি কি করবেন এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি? মানে হচ্ছে ধরেন আপনার কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি কি করবেন এখানে অ্যাড করবেন, অথবা অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করবেন, তখন আপনি কি করবেন প্লাসে ক্লিক করবেন। এখানে কি আছে, ক্রিয়েট এ নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি আমরা একটু দেই, দেখি এখানে তারা কি নতুন অ্যাকাউন্ট কোনটা তৈরি করতে দিতেছে আমাদেরকে, না ওই যে আবার সেম আগের মতো করেই নিয়ে যাবে। হ্যাঁ, এটা কি ডিলিট করার কোনো অপশন আছে, রিমুভ করার? দেখি আমরা এটা রিমুভ করে দিই। আচ্ছা, এটা এখন রিমুভ। যাক, আপনারা যেটা করবেন এই অ্যাকাউন্টস থেকে কোথায় আসবেন, সাব অ্যাকাউন্ট সেটিংস, এখানে আসার পরে প্লাসে যাব, প্লাসে যাওয়ার পরে লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট। এইবার হচ্ছে আমরা কি করব, হচ্ছে ওই যে অ্যাকাউন্টটা আছে যেটা আমরা তৈরি করছিলাম, ওইটার যে আইডি ছিল, যেমন আমাদের কোনটা আমরা তৈরি করছিলাম, এইটাই তো না, এটাকে আমরা তৈরি করছিলাম না? সো আমাদের এইটার যে আইডি আছে, এই আইডিটা আমরা কপি করব, অথবা অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টের যদি আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখানে আনবো। আনার পরে আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে এই আইডিটা বসাবো। আপনি একই সাথে চাইলে মাল্টিপল করতে পারবেন, বুঝতে পারছি? একই সাথে চাইলে মাল্টিপল, যেমন ধরেন আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে ধরেন আমার CR7 এই অ্যাকাউন্টটা হচ্ছে আমি করব। হ্যাঁ, আমার এটার আইডি কোথায়, এই যে এখানে করার পরে এখানে আসবো, একটা এন্টার দিবেন, এন্টার দিয়ে এখানে আমরা বসায় দিব। এইভাবে একটা একটা করে বসাইতে হবে যেগুলোতে, এবং কোন ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডার অ্যাড হবে, এই ম্যানেজার অ্যাকাউন্টে। এবার হচ্ছে আমরা সেন্ড রিকোয়েস্টে দিব। ওকে, এবার দেখেন সেন্ড লিংক রিকোয়েস্ট, আমরা যদি একটু দেখি, গেছে গেছে না ভাই? এবার আমরা যেটা করব, এবার আমাদের মেইলে যদি একটু যাই, আমি আমার এই মেইলটাতে যদি একটু আসি, ওকে, সো এটা ডিফল্ট হয়ে গেছে যে ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট, কারণ এটা তো এই অ্যাকাউন্টের আন্ডারেই ছিল। আবার আমরা যেই মেইলটা আরেকটা এডিশনাল করছি, এটাতে দেখি কোনো মেইল আসছে কিনা। আসার তো কথা, এখনো আসে নাই মনে হয় আমাদের। আসছে তো, আমার এখানে তো দেখাইতেছে। এটা এখনো এখানে আসে নাই, বাট এখানে একটা মেইল আসবে আর কি। আমার এখানে অলরেডি চলে আসছে, একটু যদি দেখা যায়, ইউ হ্যাভ এ পেন্ডিং রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট টু ম্যানেজার অ্যাকাউন্ট, এরকম একটা মেইল আসবে। আসার পরে আপনি কি করতে পারবেন, এখানে এটা অ্যাড করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো অ্যাড করার পরে ইউর ম্যানেজার অ্যাকাউন্ট সেন্ড টু অ্যাকাউন্ট লিঙ্কিং ডিভাইস, ওকে ঠিক আছে, সমস্যা নাই। এবার যেটা হবে, আপনার এখানে যখন এই জিনিসগুলো এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার কি করতে হবে, এইবার আপনি কি করবেন, এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কাউকে একটা অ্যাক্সেস দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার এই যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে না, এবার আমরা কোথায় যাব, অ্যাডমিন, অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি থেকে কই গেলাম আমি, সরি বিলিংয়ে চলে গেছি, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। সেম আমরা যদি চাই কাউকে এবার কি করতে পারবো, ধরেন আমরা কোন ইমেইলে দিব, সরি এটাতে না, আমার ইমেইল বিষয়টা তো বুঝলাম, এখানে অ্যাড হওয়ার পরে ওইটার ইন্টারফেসটা কেমন আসবে, আসবে আমরা দেখাচ্ছি, সমস্যা। আমরা একটু সেন্ড ইনভাইট দেই। আচ্ছা, অ্যাডমিন অ্যাক্সেস দিলাম, মানে এইটা অ্যাড হয়ে যাওয়ার পরে যে জিনিসটা হবে, আগে যেরকম ভাবে আপনি অ্যাড অ্যাকাউন্টটা দেখছেন, সেম ওরকম ভাবে আপনি দেখতে পারবেন আর কি। হ্যাঁ, যে এইবার ধরেন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করলাম, এবার বলতেছে কি এই অ্যাড অ্যাকাউন্টে, ওকে আমরা যদি অ্যাকসেপ্ট ইনভাইটেশন এটাতে দেই, কন্টিনিউ। এইবার দেখেন, আমি যদি চাই এই র্যাঙ্ক sheet-এর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট পেয়ে গেছে, ঠিক না? এবার এইটা থেকে অ্যাড রান করতে পারবো। মূল কথা হচ্ছে এখন থেকে আমার যে অ্যাডগুলো রান হবে, সেটা আমি কোন অ্যাকাউন্ট থেকে করতেছি, এই র্যাঙ্ক sheet-এ। আমি কিন্তু এইটা থেকে অ্যাক্সেস দিছি, আমার এই মেইল থেকে ওই ব্যক্তিকে একটা অ্যাক্সেস দিয়ে দিছি যে ভাই
আমি তোমার আমার ম্যানেজার অ্যাকাউন্টে আমি আমার সবগুলো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে ফেলছি। ধরেন 5টা অ্যাড অ্যাকাউন্ট আছে, 5টা অ্যাড অ্যাকাউন্ট আমি অ্যাড করে রাখছি। এবার ওই ব্যক্তির দিয়ে ধরেন আপনি হচ্ছেন আমার ফ্রিল্যান্সার, তো আমি কি করলাম, আপনার অ্যাক্সেস দিব। এখন আপনার কোনটার অ্যাক্সেস দিব বলেন তো? যদি একটা ওয়েবসাইটের কাজ করাই সেক্ষেত্রে আমরা হ্যাঁ 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 ঠিক আছে, আপনি নিয়ে আসেন। যেটা করতে হবে, ধরেন আপনার ম্যানেজার অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছেন, আপনার 5টা কোম্পানি আছে এবং আপনি আমাকে দিয়ে 5টা কোম্পানির কাজই করাইতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, আপনার যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেটা তৈরি করলেন আর একটা ধরেন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলেন। ওই একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করবেন, 5টা হচ্ছে কোম্পানির জন্য কাজ করবেন, অথবা 5টা অ্যাকাউন্ট তৈরি করলেন, ওই 5টা দিয়ে আপনি 5টা কোম্পানির জন্য কাজ করবেন। এবার এই 5টা অ্যাড অ্যাকাউন্ট আপনি কি করবেন, একটা ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড করে ফেললেন। এইবার ওই ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাকে একটা অ্যাক্সেস দিয়ে দিয়েছেন। কিভাবে দিলাম, আমরা এখন যেভাবে দিলাম আর কি, যে এখানে আইসা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দিলাম। দেওয়ার পরে কি হইলো দেখেন, আমার এইটাতে আপনি অ্যাক্সেস দিচ্ছেন না, অ্যাক্সেস দেওয়ার পরে আমার এইখানে এই নামটা চলে আসছে। আমার এটাতে কিন্তু র্যাঙ্কশিট নামটা চলে আসছে না অটোমেটিক্যালি। এইটা দিয়ে তো আমরা র্যাঙ্কশিট ক্রিয়েট করি নাই। তো এইবার র্যাঙ্কশিটের আন্ডারে যে 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই 2টা অ্যাড অ্যাকাউন্টই আমরা এখানে দেখতে পারতেছি। ওই যে একটু আগে আমরা 2টা অ্যাড করলাম না, একটা র্যাঙ্কশিটের নিজের যেটা, আরেকটা ছিল এইটার। সো এবার আমার যেটা মন চায় সেটা দিয়ে আমি কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যদি উদ্দেশ্য থাকে ফ্রিল্যান্সিং করা, তো আমরা যদি হচ্ছে আপনার এইভাবে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার যে ক্লায়েন্ট হবে তাকে যদি বলি যে আপনার যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আইডিটা আছে আইডিটা আমাকে দেন, হ্যাঁ, তাহলে আমি এখানে আমার এখানে অ্যাড করে ফেলতে পারি। করে নিলে ওনার কাছে যাবে, তো উনি ডেটাতে দেখতে পারবে, উনি সমস্যা হচ্ছে অ্যাকসেপ্ট করলেই তো আমার হ্যাঁ, আপনার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এটাই তো ইজি প্রসিডিউর না, মানে এখন অ্যাক্সেস যদি না দিতে পারে বা না, যেই ক্লায়েন্ট আপনাকে দিয়ে গুগল অ্যাডস এর কাজ করাবে উনি ও already গিয়ে জানে। দেখবেন অলরেডি তার অ্যাকাউন্টে $5-10,000 খরচ করে আসছে। সো আপনারা অ্যাক্সেস দিতে পারবেন না, এই জিনিসটা হবে না। এইটা সচরাচর আমরা আমাদের নিজেদের জন্য করি একমাত্র। এই এজেন্সিটা মানে এজেন্সি টাইপ অ্যাকাউন্টটা আমরা করি আমাদের জন্য। এটা ক্লায়েন্টরা সচরাচর কি করে, ক্লায়েন্টরা ডিরেক্টলি তার অ্যাড অ্যাকাউন্টের একটা অ্যাক্সেস আপনাকে দেয়। ক্লায়েন্টরা কিন্তু ওই ম্যানেজার অ্যাকাউন্ট এত ক্যাচালে যাইতেই চায় না। ক্লায়েন্টের কথা হচ্ছে, ভাই আমার একটা ওয়েবসাইট আছে, ওইটার জন্য অ্যাড রান করে দিতে হবে, আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি তোমারে ওই একটা অ্যাক্সেস দিয়ে দিতেছি, তুমি এটা নিয়ে কাজ করো, ঠিক আছে? সো ওই অ্যাক্সেসের নামটা আপনার মানে নাম্বারটা মনে রাখলেই হয়েছে, দ্যাটস ইট। বাট এইটা আপনি আপনার জন্য করে রাখতে পারেন, এটা সচরাচর কেউ করে না। এটা হচ্ছে যারা এজেন্সি নিয়ে কাজ করে, এই ক্লায়েন্ট আসলে এরকম একটা ম্যানেজার অ্যাকাউন্ট আমি তৈরি করে রাখছি, ওইটার আন্ডারেও চলে যাবে, তখন মানে আমার জন্য বুঝতে সুবিধা হয় আর কি। বাট আলটিমেটলি অ্যাড অ্যাকাউন্ট লাগবেই। কিন্তু ভাই আমরা যখন মানে একটা ক্লায়েন্ট নিয়ে তো কাজ করব না, আমরা যখন কাজ করব অনেক ক্লায়েন্ট হয়তো পাবো, তখন তো মানে এইভাবে একটা থাকলে পরে আমার মানে একটা ওই এইটাই একটা ছাতার আন্ডারে সবগুলো থাকলো, এটা চাইলে করতে পারেন। এই জন্যই দেখাই রাখছি, যদি চান করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। বাট ক্লায়েন্টরা সচরাচর ওই ম্যানেজার অ্যাকাউন্টের ক্যাচালে যাইতে চায় না। ক্লায়েন্টের কথা হচ্ছে তোমার দিয়ে কাজ করাবো, অ্যাক্সেস দিতেছি, অ্যাক্সেস বুঝানো, কাজ করে দাও, এটা হলো কথা, ঠিক আছে? ওকে, সো আমরা এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আচ্ছা, আমরা এখন একটা ব্রেকে যাব। হ্যাঁ, ব্রেক থেকে আসার পরে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে বেসিক্যালি আজকে একটু কথাবার্তা বলবো। এখানে কিওয়ার্ড রিসার্চের একটা ফাইল আছে, এই ফাইলটা আপনাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে। সো আপনারা হচ্ছে এটা দিয়ে মানে কাজ করতে পারবেন। তবে কিওয়ার্ড রিসার্চে যাওয়ার আগে আমি একটু ফানেলিং নিয়ে একটু কথা বলবো, তবে তার আগে আমরা একটু ব্রেক থেকে আসি। হ্যাঁ, এক্সট্রা কি